আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি রিটেন ব্যাচ 1 ও ব্যাচ 2 এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। আপনাদের কমেন্ট দেখতে চাচ্ছি। আজকে আপনাদের সর্বশেষ লেকচার 9 নম্বর সাধারণ বিজ্ঞানের পরজীবী ভাইরাস ও ব্যাকটেরিয়া, রক্তচাপ, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এইচআইভি এইডস, ক্যান্সার ও ক্যান্সার চিকিৎসা, রোগ ব্যাধি ও চিকিৎসা, হরমোন, এনজাইম, রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আমরা জানব। আজকে বিশাল সিলেবাস এবং বিশাল পড়াশোনা, এবং এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসবেই আসবে। রিটেনের যে 60 মার্ক হয়ে থাকে বিজ্ঞানে, 100 মার্কের মধ্যে আইসিটিতে 40, কম্পিউটার আইসিটিতে 15 ও 25, 40, এবং সাধারণ বিজ্ঞানে 60 মার্ক। এই 60 মার্ক থেকে 10-15 নম্বর এখান থেকে প্রতি বছরেই এসেই থাকে। এমন কোনো বছর নাই যে এই আজকের এই 9 নম্বর লেকচার থেকে প্রশ্ন আসেনি। উপস্থিত শিক্ষার্থীবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনেও দেখা যাচ্ছে কিনা? যে শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো ক্রমে, যেহেতু পরীক্ষা আপনাদের অতি নিকটবর্তী, সেক্ষেত্রে 8 নম্বর লেকচার নেওয়া হবে। যদি বাই চান্স কোনো ক্রমে নেওয়া না হয়, সেক্ষেত্রে অবশ্যই বায়োটেকনোলজি, ফুড এবং নিউট্রিশন থেকে আপনারা প্রশ্ন দেখবেন। যাই হোক, আজকে আমরা 9 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? রাষ্ট্রীয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছেন, ব্যাচ অনে যারা রয়েছেন, উভয় আমাকে শুনতে পাচ্ছেন? ব্যাচ 2 এবং ব্যাচ অনের প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, আপনারা শুনতে পাচ্ছেন কি আমাকে? আপনি যদি শুনতে পেয়ে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাহলে আমি শুরু করে দিতে পারি আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা জানবো, আবার বলছি, আজকের লেকচারে আমরা জানবো পরজীবী ভাইরাস ও ব্যাকটেরিয়া, রক্তচাপ, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এইচআইভি এইডস, ক্যান্সার ও ক্যান্সার চিকিৎসা, রোগ ব্যাধি ও চিকিৎসা, হরমোন, এনজাইম এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা, সর্বশেষ রোগ প্রতিরোধ ব্যবস্থা, আমরা এই বিষয়গুলো আজকে আমরা জানবো। জাহিদ হাসান, ব্যাচ 1, ব্যাচ 2 এবং ব্যাচ 3 তিন জায়গায় আছেন নাকি? সব জায়গায় জাহিদ হাসান। যাই হোক, ধন্যবাদ জাহিদ হাসান। আজকে আমরা 9 নম্বর লেকচার জানবো। এখানে দেখেন যে বিগত বছরে অডেল প্রশ্নের আর শেষ নেই। যেখানে বারবার আসছে ডেঙ্গু সম্পর্কিত, আছে কোলেস্টেরল, আছে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক সম্পর্কে, আছে এইচআইভি এইডস সম্পর্কে, ভ্যাকসিনেশন, প্যারাসাইট ভাইরাস সম্পর্কে, আছে হেপাটাইটিস, পরীক্ষায় আসছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ভ্যাকসিন, এগুলো সম্পর্কে বারবার বেশি আসছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই বিষয়গুলি বেশি আসে। ভাইরাস ও ব্যাকটেরিয়া, তবে দেখেন প্রথমে আছে যে দুজন শ্রমিক গত 36তম বিসিএস পরীক্ষা আছে, সেগুলো বেনিন এবং মেলিগন্যান্ট রোগের সম্পর্কে। এই বিষয়ে আপনারা জানেন, এই 4টি প্রশ্ন মনে হয় ব্যাখ্যা করার কোনো খুব একটা প্রয়োজন নেই। তারপরে বলি জিকা ভাইরাস, যেটি 1947 সালে কি আবিষ্কৃত হয়েছিল। জিকা ভাইরাস, জিকা, এই যে জিকা ভাইরাসটা ভাইরাস গঠিত রোগ। আপনারা ভাইরাস ও ব্যাকটেরিয়া যখন আমরা পড়েছি, তখন আমরা জেনেছি জিকা একটি ভাইরাস গঠিত রোগ। জিকা ভাইরাস আবিষ্কৃত হয় কত সালে? 1947 সালে।
এগুলি রিডিং পড়ে আপনি এমনি পড়তে পারবেন। একটি মশাবাহিত ডেঙ্গু ভাইরাস সমগোত্রীয় আরএনএ ভাইরাস। এটি কি? এটি মশাবাহিত ডেঙ্গু ভাইরাস, যা সমগোত্রীয় আরএনএ ভাইরাস। ইয়েলো ফিভার গবেষকরা উগান্ডার জিগা বনে, উগান্ডা কোথায়? আফ্রিকার উগান্ডার জিকা বনে বানরের উপর গবেষণা করার সময় বানরের শরীরে এই ভাইরাসের দেখা পায়। এই যে জিকা বনে আবিষ্কার করছেন, যেটাকে জিকা ভাইরাস নাম করা হয়েছে। অর্থাৎ জিকা বনের নাম অনুসারে এই ভাইরাসের নামকরণ করা হয়। প্রতি 5 জন জিকা ভাইরাস আক্রান্ত মানুষের মধ্যে একজনের এই রোগের লক্ষণ প্রকাশ পায়। সবার মাঝখানে এই রোগের লক্ষণ প্রকাশ পাওয়া যায় না। যেমন রোগের লক্ষণগুলো কি কি? জ্বর হওয়া, গায়ে র্যাশ হওয়া, তারপর সাদা লালচে লালচে কি গোটা গোটা হয়, ছোট ছোট বিচির মতো হয়, গাতে ব্যথা হয়, চোখ লাল হয়ে যায়, চোখের পর্দা পুরো দেওয়া হয়। এছাড়াও মাথা ব্যথা ও পেশি ব্যথা করে, মাথা ব্যথা এবং পেশি, ঘাড় পেশি কি ব্যথা করে। নিবারণ: জিকা ভাইরাস নিবারণের জন্য এখনো কোনো টিকা বা আবিষ্কার হয় না, টিকা আবিষ্কৃত হয় না, ওষুধ আবিষ্কৃত হয় না। এক্ষেত্রে কি প্রতিরোধের শ্রেয়, প্রতিরোধে কি শ্রেয় হোক। আক্রান্ত রোগী পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করাতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। এই ভাইরাস থেকে নিয়ন্ত্রণের উপায়: মশা থেকে নিজেকে নিরাপদে রাখা, ঘরবাড়ি মশা মুক্ত রাখা। তার মানে দেখেন, এই যে চিকুনগুনিয়া, ডেঙ্গু, তারপরে আমাদের যে জিকা ভাইরাস, এগুলো মশার মাধ্যমে হয়ে থাকে। রোগ জোবদার পরিষ্কার করা, মশার বিস্তার রোধ করা, মশানাশক ব্যক্তির কাছ থেকে নিরাপদে থাকা। তবে খেজুরের রসের মাধ্যমে সংক্রমণযোগ্য ভাইরাসের নাম যেটা আপনারা সবাই জানেন, নিপা ভাইরাস। নিপা ভাইরাস এটি আবিষ্কৃত 2001 সালে বাংলাদেশে প্রথম ঘটে। যেখানে জিকা ভাইরাস যেখানে জিকা বন, উগান্ডার, আফ্রিকার উগান্ডার জিকা বন অনুসারে। আর নিপা ভাইরাসের নাম হয়েছে মালয়েশিয়ার একটি গ্রাম। নিপা নিপা ভাইরাস মালয়েশিয়ার একটি গ্রাম। এই গ্রামের নাম অনুসারে, এটি বনের নাম অনুসারে, আর এটি কি গ্রামের নাম অনুসারে হয়েছে। 1998 সালে মালয়েশিয়ায় এই নিপা ভাইরাসের প্রথম নিপা গ্রামে এই প্রাণঘাতী ভাইরাস দেখা যায় 1998 সালে। আর বাদুরের রসে পাওয়া যায়, এটা আপনারা জানেন যে বাদুরের মুখে বাদুর, এই যে খেজুরের রসের পাতিলে যে মুখ লাগিয়ে পান করে, সেই ক্ষেত্রে কি এই বাদুরের লালা খেজুরের রসের সাথে মিশে। এখানে ব্যাখ্যা অনেক, কিন্তু ব্যাখ্যা সাধারণ আলোচনা, এগুলো আপনারা অবশ্যই পাবেন। যাই এগুলো নিশ্চয়ই তো বুঝতেছেন, যদি না বুঝেন তাহলে আলোচনা করব। আমরা একটু যাব প্যারাসাইট। প্যারাসাইট বা পরজীবী, প্যারাসাইটের আর একটা নাম হলো কি পরজীবী এবং ভাইরাস। সেই সাথে সাথে আমরা আলোচনা করব ব্যাকটেরিয়া সম্পর্ক। ভাইরাসের সাথে সাথে আমরা কি আলোচনা করব? ব্যাকটেরিয়া সম্পর্ক আলোচনা করব। প্যারাসাইট কি? এখানে লেখা দেখেন, যেসব জীব সারা জীবন বা জীবনের কোন এক পর্যায়ে এক বা একাধিক পর্যায়ে জীবন ধারণের জন্য, কোন এক পর্যায়ে বা এক বা একাধিক পর্যায়ে জীবন ধারণের জন্য ভিন্ন প্রজাতিভুক্ত জীবদেহে বসবাস করে এবং পরিণামে কি করে, যার যেখানে বসবাস করে, মানে যিনি আশ্রয়দাতা, আশ্রয়ের ক্ষতি করে, আশ্রয়দাতারাই ক্ষতি করে। কি বুকে খেয়ে, মানে ঘরে খেয়ে বুকে মায়ের, এরকম একটা প্রচলিত আঞ্চলিক ভাষা আছে, যাই হোক মনে নেই। যে নিজে মানে আপনারটা খেয়েই সে কি করবে, ক্ষতি করবে। এটাকে আমরা এইভাবে বলতে পারি, যে সকল জীব প্যারাসাইট বা পরজীবী, প্যারাসাইট বা পরজীবী, আমরা একটু খেয়াল করি। প্যারাসাইট, এই প্যারাসাইটের আরেকটা নাম হলো কি পরজীবী। প্যারাসাইট বা পরজীবী কি? যে সকল জীব অন্য জীবের দেহের ভিতরে, অন্য জীবের দেহের ভিতরে বা বাহিরে সব সময়, এখানে দেখেন প্রথমে লেখছে কি যে সব জীব সারা জীবন, এই সারা জীবন কি সব সময়, যে সকল জীব অন্য জীবের দেহের ভিতরে কিংবা বাহিরে, দেহের ভিতরে কিংবা বাইরে সব সময় বা সাময়িকভাবে অবস্থান করে এবং ওই আশ্রয়দাতা জীবের ক্ষতি সাধন করে থাকে এবং তাদের কাছ থেকে আংশিক বা পূর্ণাঙ্গ ভাবে পুষ্টি গ্রহণ করে, তাকে বলা হয় পরজীবী বা প্যারাসাইট। পরজীবী বা প্যারাসাইট এরা পরিণামে কি করে, পোষকের বা আশ্রয়দাতার ক্ষতি করে থাকে। মানে যারা তাদেরকে থাকার জন্য বসবাস দিয়েছে তাদেরকে, যেমন উকুন, একটা বই পরজীবী। উকুন কি করে দেখে, উকুন আমাদের মাথায় মানে চুলে থাকে, উকুন আমাদেরকে ক্ষতি করে। তেমনি ম্যালেরিয়ার জীবাণু,
তাছাড়া কৃমি, গোল কৃমি, ফিতা কৃমি, যকৃৎ কৃমি, বিভিন্ন ধরনের কৃমি আছে। তারা কি আমাদের থেকে খায় যায়, কিন্তু আবার আমাদেরই ক্ষতি করে, আমাদেরই ক্ষতি করে থাকে। এই হলো প্যারাসাইট বা পরজীবী বলতে কি বোঝায়, এরা কিভাবে দেহকে রুগ্ন করে। তারপরে ভাইরাস। ভাইরাস কি? ভাইরাস হলো অতি আণুবীক্ষণিক। ভাইরাস অতি আণুবীক্ষণিক কোষ। ভাইরাস আরেকটি কি? ব্যাকটেরিয়া। আপনি এগুলো পার্থক্য পড়বেন, এগুলো খুব সহজ বিষয়। আমার মনে হয় না যে খুব ব্যাপক আকারে আলোচনা করতে হবে। তারপরে আপনারা যারা উপস্থিত আছেন, এখানে দেখা যায় যে ব্যাস অনেক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত আছেন। আপনার যে কোনো বিষয়ে বলবেন, আমি আলোচনা করবো ইনশাল্লাহ সেই বিষয়টি। ব্যাচ টু এ, ব্যাচ ওয়ান এর আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? ব্যাচ ওয়ান যারা আছেন, ব্যাচ ওয়ান এ। ব্যাচ ওয়ানে আমাদের কয়েকজন শিক্ষার্থী বন্ধু উপস্থিত আছেন। আপনাদের কমেন্ট দেখতে যাচ্ছি, আপনি আমাকে বুঝতে পারছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। যে বিষয়টি আলোচনা করছিলাম, যে আমরা প্যারাসাইট সম্পর্কে জানলাম। প্যারাসাইট বা পরজীবী, এরা পোষকের দেহে কি অবস্থান করে, পোষকের দেহে আবার কি ক্ষতি করে, কারণ পোষকের দেহ থেকে পুষ্টি গ্রহণ করে, আংশিক বা পূর্ণাঙ্গ ভাবে পুষ্টি গ্রহণ করে এবং সারা জীবন বা জীবনের কোন এক পর্যায়ে পোষকের দেহে বাস করে এবং তারা কি পোষকের ক্ষতি করে বা আস্তে আস্তে ক্ষতি করে। ভাইরাস কি? ভাইরাস হলো অতি আনুবীক্ষণিক ও অকোষীয় জীব। অতি আনুবীক্ষণিক, অতি আনুবীক্ষণিক ও অকোষীয়, অকোষীয় জীব, অকোষীয় জীব, যারা প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। এরা শুধুমাত্র জীবদেহের বা জীবকোষের অভ্যন্তরে বংশ বিস্তার করতে পারে, বাহিরে নয়। এরা একমাত্র বা শুধুমাত্র জীবকোষের অভ্যন্তরে বসবাস করতে সক্ষম। আর ব্যাকটেরিয়া কি? তাহলে আমরা যদি বলি যে ব্যাকটেরিয়া কি, লক্ষ্য করেন, ব্যাকটেরিয়া হলো আণুবীক্ষণিক জীব। এটি অতি আণুবীক্ষণিক। ব্যাকটেরিয়া হলো আণুবীক্ষণিক জীব এবং কোষীয় বা এককোষীয়। ব্যাকটেরিয়া এককোষীয় বা কোষীয়, আর ভাইরাস হলো কি? অকোষীয়। আমরা ভাইরাস ও ব্যাকটেরিয়া যদি প্রশ্ন একটু পার্থক্য দেখি, তাহলে এভাবে আমরা আলোচনা করতে পারি যে ভাইরাস হলো অকোষীয় আর ব্যাকটেরিয়া হলো কি? কোষীয়। ভাইরাস হলো অতি আণুবীক্ষণিক, ব্যাকটেরিয়া হলো কি? আণুবীক্ষণিক। এদের ভাইরাসের চলন ক্ষমতা নাই, কারণ এরা সজীব বা জীবন্ত কোষেই, জীবন্ত কোষে বা জীবকোষে বসবাস করতে পারে। আর ব্যাকটেরিয়া কি? এদের ব্যাকটেরিয়ার চলন ক্ষমতা আছে। এরা ব্যাকটেরিয়া সজীব কোষের বা জীবন্ত কোষের বাহিরেও বংশবিস্তার করতে পারে। মুক্ত অবস্থা অপ্রকাশিত ভাইরাস, আর ব্যাকটেরিয়া কি মুক্ত অবস্থা প্রকাশিত। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর, সাইটোপ্লাজম, এমনকি আদি প্রকৃতির নিউক্লিয়াস আছে। ব্যাকটেরিয়া কি আছে? কোষপ্রাচীর আছে, সাইটোপ্লাজম আছে এবং আদি প্রকৃতির নিউক্লিয়াস আছে, কিন্তু ভাইরাসের এই বিষয়গুলি নেই। তারপর আছে ভাইরাসের উপকারী। ভাইরাস কি? ভাইরাসের বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব সম আলোচনা করেন। এখানে দেখেন যে ভাইরাস ও ব্যাকটেরিয়ার গুরুত্ব আলোচনা, অর্থনৈতিক গুরুত্ব খুব সুন্দরভাবে বৈশিষ্ট্য আছে। ভাইরাস যেগুলো পার্থক্য বললাম, ভাইরাস ও ব্যাকটেরিয়ার যে পার্থক্য, সেগুলি কি তাদের বৈশিষ্ট্য হিসেবে আপনারা উল্লেখ করে দিতে পারেন। আর একটা বিষয় দেখেন, ব্যাকটেরিয়া ডিএনএ আরএনএ উভয় আছে, আর ভাইরাসে কখনো ডিএনএ কখনো আরএনএ একাত্তর থাকে না। আরএনএ ডিএনএ কখনো একাত্তর থাকে না, আলাদাভাবে থাকে। হয় আরএনএ থাকবে, নয়তো কি থাকবে? ডিএনএ থাকবে।
ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব দেখেন, ভাইরাস হতে বিশেষ করে বিভিন্ন রোগের যেমন বসন্ত, পোলিও, প্লেগ, টাইফয়েড, জলাতঙ্ক পূর্ববর্তী রোগের প্রতিষেধক বা টিকা আবিষ্কার, টিকা তৈরি হয়। ভাইরাস ব্যবহার করে অবাঞ্ছিত প্রাণী ও ক্ষতিকর কীটপতঙ্গ নিয়ন্ত্রণ দমন করা যায়। তাছাড়া ভাইরাস মাটিস্থ অসংখ্য ব্যাকটেরিয়া প্রোটোজোয়ার মৃত্যু ঘটিয়ে তাদের দেহকে মাটিতে সার হিসেবে রূপান্তর করে। ভাইরাস বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়াকে কি করে মৃত্যু ঘটিয়ে তাদের দেহকে মাটির সাথে মিশিয়ে সার হিসেবে ব্যবহার করার সহায়তা করে। এই ভাইরাসের রয়েছে আবার অপকারী ভূমিকাও, যেমন ভাইরাস বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, যেমন কি করে জলাতঙ্ক, হাম, পোলিও, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, তারপরে জন্ডিস, হারপিস, তারপর দেখেন এইচআইভি, এইডস, এগুলো কি বসন্ত, নিপা ভাইরাস, জিকা ভাইরাস, করোনা ভাইরাস সবই কি ভাইরাস গঠিত রোগ। ভাইরাস বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। তাছাড়া ধানের ডোয়ার বা বামন রোগ, ধুম্র রোগ, তামাকের মোজাইক রোগ, টমাটোর বুশি স্ট্যাম রোগ প্রভৃতি বিভিন্ন ধরনের রোগ। তাছাড়া মুরগির রানীক্ষেত রোগ, গবাদি পশুর খুরা ও বসন্ত রোগ, এগুলা কে করে? ভাইরাস করে। ভাইরাসের যেমন উপকারী দিক আছে তেমনি অপকারী দিকও রয়েছে। 131 পৃষ্ঠা রয়েছে নিপা ভাইরাস কি। আবার দেখেন সেই নিপা ভাইরাস কিভাবে ছড়ায় সেই বিষয়টি। নিপা ভাইরাসের লক্ষণ, কিছুক্ষণ আগে আমরা লক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম জিকা ভাইরাসে। এখানে নিপা ভাইরাসের লক্ষণ দেখেন কিভাবে ছড়ায় এটি আপনারা জানেন। লক্ষণ হলো কি? উচ্চ তাপমাত্রার জ্বর, সর্দি, তীব্র মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বমি, বমি বমি ভাব, মানে বমি হতেও পারে, আবার হওয়ার মতলব ভাবও হতে পারে। চরম পর্যায়ে মস্তিষ্কে পুরোদা হলে মানসিক অবস্থার পরিবর্তন ঘটে, রোগী আবল তাবল বকতে শুরু করে, মানে উল্টো পাল্টা। আমরা বুঝি যে ছেলেটা পাগল হয়ে গেছে, এই মেয়েটা পাগল হয়ে গেছে, কি উল্টো পাল্টা কথা, মানে কখন যে কি বলে। আবার এখন বলবে কত, কিছুদিন পর আপনি জিজ্ঞেস করবেন এই কথা বলেছে, সে অস্বীকার করবে, মানে পুরো জ্ঞান হারিয়ে ফেলবে, কিছু নিয়ে অজ্ঞানও হতে পারে। আক্রান্ত হলে করণীয়, আক্রান্ত ব্যক্তিকে যথাসম্ভব দূরে রেখে সেবা শুশ্রূষা, মানে সেবা করতে হবে। রোগীর ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা যাবে না, রোগীর সাথে একই বিছানায় ঘুমানো যাবে না, আক্রান্ত ব্যক্তির লালা হাসি কাশি থেকে দূরে থাকতে হবে। তাৎক্ষণিকভাবে রোগীকে হাসপাতালে নিয়ে বা যেখানে রাখেন খুবই সেবা শুশ্রূষা করতে হবে। সতর্কতা কি? সতর্কতা আপনার জানেন যে পাখি দ্বারা আদা বা আংশিক ফল খাওয়া, খেজুরের কাঁচা রস পান করবেন না। এই বিষয়ে জনসচেতনতা প্রথমে আমাদের যে কোনো বিষয়, যে কোনো রোগের ব্যাপারে আমাদের জনসচেতনতা, আমাদের নিজেদের সচেতন হতে হবে, আর একজনকে সচেতন করতে হবে। এটার উপরে কোনো ঔষধ নাই। তারপরে যে কোনো দিনে এই যে দেখেন করোনা ভাইরাস আসার পরে আমরা কি প্রতি ঘন্টা বা আধা ঘন্টা পর পর 20 সেকেন্ডের জন্য হাত মুখ ধুয়ে ফেলি। এইভাবে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতাও থাকতে হবে। এই নিপা ভাইরাস বা জিকা ভাইরাস বা করোনা ভাইরাস যাই হোক না কেন, সব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমাদের সচেতন হতে হবে এবং আরেকজনকে, নিজে সচেতন থাকবো, আরেকজনকে সচেতন করবো। তুমি ক্যাম্পেইন করতে হবে, এই বিষয়ে ক্যাম্পেইনও করতে হবে। তার পাশে মানুষের রক্তের গ্রুপগুলো কি কি এবং রক্তের আরএইচ বা রেসাস ফ্যাক্টর কি, এটি কেন গুরুত্বপূর্ণ। আমাদের রক্তের গ্রুপে যাই, প্রথমে আমাদের জানতে হবে যে রক্ত কি। রক্ত হচ্ছে অস্বচ্ছ কোষগুলো, মৃদু ক্ষারীয় লবণাক্ত তরল পদার্থ, যা হৃৎপিণ্ড, ধমনীয় শিরা ও কৈশিক জালিকার মধ্যে দিয়ে সতত, মানে সবসময় প্রবাহমান, তাকে রক্ত বলে। অর্থাৎ রক্ত এক ধরনের তরল যোজক কলা। আমরা যদি এক কথা বলি তাহলে রক্ত এক ধরনের তরল যোজক কলা, তরল যোজক কলা। যদি বড় করে বলি তাহলে এইভাবে, রক্ত হচ্ছে অস্বচ্ছ কোষবহুল, মৃদু ক্ষারীয় লবণাক্ত তরল পদার্থ, যা হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৈশিক জালিকার মধ্যে দিয়ে কি করে? সতত প্রবহমান। রক্ত উৎপাদনের কারখানা হলো অস্থি বা হাড়। হাড়ের লাল অস্থিমজ্জাতে কি রক্তকণিকার জন্ম, হাড়ের লাল অস্থিমজ্জাতেই রক্তকণিকার জন্ম। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে সাধারণত 5 থেকে 6 লিটার রক্ত খায়, সাধারণত 5 থেকে 6 লিটার রক্ত থাকে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে। মোট শরীরের ওজনের 8%। রক্তের পিএইচ, রক্তের পিএইচ রক্তের পিএইচ হলো 7.2 থেকে 7.4, 7.2 থেকে 7.4, অর্থাৎ সামান্য ক্ষারীয়। যেহেতু 7-এর বেশি হলে কি ক্ষারীয় এবং 7-এর কম হলে কি অ্যাসিডিক, আর 7 সমান সমান হলে কি নিরপেক্ষ। এবং তাপমাত্রা
36°C থেকে 38°C। পরীক্ষা এসে থাকে রক্তের কাজ কি? রক্তের কাজ হরমোন পরিবহন করা। রক্তের কাজ কি? হরমোন পরিবহন করা রক্তের কাজ। রক্তের কাজ জাহিদ দেখা যাচ্ছে? জাহিদ হাসান দেখা যাচ্ছে ভাই? রক্তের কাজ কি? হরমোন পরিবহন করা। হরমোন পরিবহন। তারপরে দেহের তাপমাত্রা, তাপের সমতা, তাপের সমতা, তাপের সমতা রক্ষা, তাপের সমতা রক্ষা, দেহের তাপের সমতা রক্ষা। ক্ষুদ্রান্ত হতে কলাতে খাদ্যের সারবস্তু, ক্ষুদ্রান্ত হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা। কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা। অম্ল ক্ষারের সমতা, অম্ল ক্ষারের সমতা, অম্ল ক্ষারের সমতা। আর কি? ক্ষুদ্রান্ত হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা। আবার কলা হতে ফুসফুসে বজ্র পদার্থ বহন করা। আমাদের দেহকোষ রক্ত হতে অক্সিজেন এবং গ্লুকোজ গ্রহণ করে, অক্সিজেন এবং গ্লুকোজ গ্রহণ করে থাকে। মানুষের রক্তের গ্রুপ, মানুষের রক্তের গ্রুপ হলো 4 প্রকার। এটি 1900 সালে বিজ্ঞানী ডাক্তার কার্ল স্টেইনার রক্তে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, আমরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই বিষয়ে জানবো, এবং ইমিউনিটি এই বিষয়ে, এই তিনটি বিষয়ে পরীক্ষা আসে। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতি এবং অনুপস্থিতি ভিত্তি করে রক্তকে কয়েকটি গ্রুপে ভাগ করা যায়, তাকে বলা হয় রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ। এখানে 4টি গ্রুপ। এখানে রক্তের গ্রুপ হলো কয়টি? 4টি। আমি একটু রক্তের গ্রুপ দেখি। 4টি। এ, বি, এ বি এবং ও, এই 4টি গ্রুপ। এর মধ্যে এ গ্রুপকে বলা হয় সর্বজনীন এ বি গ্রুপকে বলা হয়, এ বি গ্রুপকে সর্বজনীন গ্রহিতা, আর ও গ্রুপকে বলা হয় সর্বজনীন দাতা। এটিও আপনাদের পরীক্ষা আসতে পারে। সর্বজনীন গ্রহিতা এবং সর্বজনীন দাতা বলতে কি? সর্বজনীন গ্রহিতা এ বি, এ বি, এ বি এবং ও, এই 3টি গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে। আর ও হলো সর্বজনীন দাতা, সব গ্রুপকে দিতে পারে, নিতে পারে শুধু ও থেকে। এই ওকে বলা হয় সর্বজনীন ডাটা। এখানে এ গ্রুপে অ্যান্টিজেন যদি আমরা চিন্তা করি, অ্যান্টিজেন, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, অ্যান্টিবডি, এখানে এ গ্রুপে এ অ্যান্টিজেন থাকে কিন্তু অ্যান্টিবডি থাকে বি। এখানে বি থাকে, এখানে থাকে এ অ্যান্টিবডি। এবং এবি তে এ ও বি দুইটি অ্যান্টিজেনই থাকে, কিন্তু অ্যান্টিবডি নাই, জিরো অ্যান্টিবডি থাকে না। ওতে আবার কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু অ্যান্টিবডি হিসেবে এ ও বি দুইটি থাকে, এ ও বি দুইটি থাকে। তারপরে দেখেন রেসাস ফ্যাক্টর। রেসাস প্রজাতির বানরের রক্তে একটি অ্যান্টিজেন থাকে, এটাকে রেসাস অ্যান্টিজেন বা ফ্যাক্টর বলে। কোন কোন মানুষের রক্তের কণিকায় আরএইচ অ্যাগ্লুটিনিজেন নামক বিশেষ উপাদান থাকে। এই অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি বিবেচনা করে মানুষের রক্তের গ্রুপ আরএইচ পজিটিভ এবং আরএইচ নেগেটিভ। আমরা বলি যে ও গ্রুপের রক্ত ও গ্রুপে দিতে পারবেন না, তা নয়। এখানে দেখেন রেসাস ফ্যাক্টর একটি ফ্যাক্টর, রেসাস ফ্যাক্টর একটি ফ্যাক্টর। কেন ফ্যাক্টর? দেখেন আরএস নেগেটিভ মানুষকে আরএস পজিটিভ মানুষ রক্ত দান করতে পারবে না। আবার আরএস নেগেটিভ কোনো মহিলার সাথে আরএস পজিটিভ পুরুষের বিয়ে হলে অসুবিধার সৃষ্টি হতে পারে। এখানে কি ওই যে রক্তের গ্রুপ নেগেটিভ না পজিটিভ, এটা হলো ফ্যাক্টর। এ এ এটা ফ্যাক্টর। এ অ্যান্টিজেন, এ রক্তের গ্রুপ কি এ পজিটিভ না এ নেগেটিভ? এখন এ পজিটিভ যদি হয়ে থাকে
তাহলে এই পজিটিভের সাথে বা এই নেগেটিভের সাথে এ পজিটিভের বি হলে তারা রক্ত নিতে পারবে না, সন্তানের সমস্যা। সেই নেগেটিভের সাথে যেমন পজিটিভ, আবার পজিটিভের সাথে কি নেগেটিভ। এটা কি রেসার্চ ফ্যাক্টর, এটা কি রেসার্চ ফ্যাক্টর। তাছাড়া রক্তের বিভিন্ন রোগ যেমন হাইড্রোফয়েটেলস, ইরেথ্রোব্লাস্টোসিস ফয়েটেলস ইত্যাদি রোগের সাথে আরএস ফ্যাক্টরের, মানে এই যে রক্তের গ্রুপ নেগেটিভ এবং পজিটিভ, এটি একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। এখানে আরেকটি বিষয় যে রক্তের চাপ কি, পরীক্ষা এসে থাকে রক্তের চাপ না জানলে না। রক্ত প্রবাহের সময় ধমনী ও শিরার মধ্যে দিয়ে ধমনী ক্ষেত্রে অর্থাৎ ধমনীর ফেরাস্তি রক্ত যে চাপ দেয় তাকেই বলা হয় কি রক্তচাপ। রক্তচাপ কি ধমনীর ফেরাস্তিরে এই যে রক্ত প্রবাহের সময় কি ধমনী ও শিরার মধ্যে দিয়ে কি সবসময় কি রক্ত প্রবাহিত হতে থাকে, যাকে আমরা কি বলি সিস্টল এবং ডায়াস্টল। সিস্টল এবং ডায়াস্টল অর্থাৎ সংকোচন এবং প্রসারণ। এই সংকোচন ও প্রসারণের সময় যে রক্ত প্রবাহিত হয় ধমনী শিরার মধ্যে দিয়ে, সেই সময় ধমনী গাত্রে বা ধমনীর দেহে এটি কি রক্তচাপ দেয়। এই রক্তচাপ দেওয়া কি বলা হয় রক্তচাপ। অর্থাৎ রক্তচাপ বলতে ধমনীর রক্তচাপকে বলা হয়, রক্তচাপ বলতে ধমনীর রক্তচাপকেই বলা হয়ে থাকে। এক্ষেত্রে হৃৎপিণ্ডের সংকোচন সিস্টেমিক চাপ 110 থেকে 140 মিলিমিটার পারদ স্তম্ভ এবং প্রসারণ বা ডায়াস্টলিক চাপ হলো 60 থেকে 90 মিলিমিটার পার পারদ। সিস্টোলিক চাপ কত, মানে সংকোচন সিস্টোলিক চাপ হলো 110 থেকে 140। আমাদের আদর্শ মান ধরা হয় কত 120/80 বা 80/20, যাই চিন্তা করেন, মানে নিম্নটা 80, মানে ডায়াস্টলিক চাপ হলো 80 আর সিস্টোলিক চাপ বা পুরো সংকোচন ডায়াস্টলিক মানে এটা প্রসারণ, আর 120 হলো কি 120 ডায়াস্টলিক চাপ এটা হলো প্রসারণ, আর এটা 120 হলো সংকোচন, যাকে বলে সিস্টোলিক চাপ। সিস্টোলিক চাপ 110 থেকে 140 আর প্রসারণ চাপ বা ডায়াস্টলিক বা সিস্টোলিক চাপ, কি সিস্টোলিক চাপ 110 থেকে 140 আর ডায়াস্টলিক চাপ বা প্রসারণ হলো 60 থেকে 90, 60 থেকে 90 মিলি মিলিলিটার পার পারদ, মিলিমিটার পারদ, মিলিমিটার পারদ উভয় ক্ষেত্রেই মিলিমিটার পারদ। এখানে 60/90, 60 থেকে 90, এখানে 110 থেকে 140 মিলিমিটার পার পারদ। স্পিড ম্যানোমিটারের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা হয়। তারপরে এখানে উচ্চ রক্তচাপ, আপনারা জানেন উচ্চ রক্তচাপ কি, যাকে হাইপার টেনশন বলা হয়, যেখানে ধমনীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহ গেলে যদি সিস্টোলিক চাপ 160 বেশি হয়। সিস্টোলিক চাপ কোনটি, সংকোচন চাপ, হ্যাঁ 110 থেকে 140 থাকতে পারবে। এর যদি বেশি হয় অর্থাৎ 160 থেকে যদি বেশি হয়, মোর দ্যান 160 সিস্টোলিক চাপ, এবং ডায়াস্টলিক চাপ যদি 95 মিলিমিটারের বেশি হয়, ডায়াস্টলিক চাপ কত 95 মিলিমিটারের বেশি হয়, তাহলে ধমনী গাত্রে যে চাপ দেয় সেটা কি বলা হয় উচ্চ রক্তচাপ। আবার আমি বলছি, ধমনের মধ্যে দিয়ে রক্ত প্রবাহকালে যদি সিস্টোলিক চাপ 160 মিলিমিটার পার পারদ এবং ডায়াস্টলিক চাপ সবসময় 95 মিলিমিটার পার পারদ বেশি থাকে, তবে তাকে উচ্চ রক্তচাপ বলা হয়ে থাকে, তবে তাকে কি বলা হয় উচ্চ রক্তচাপ বলা হয়ে থাকে। উচ্চ রক্তচাপের কারণ হলো অতিরিক্ত শারীরিক ওজন, মেদবহুল শরীর, মানে আমাদের শরীরে চর্বি জমায়, এই যে মেদ বলতে চর্বিকে বোঝানো হচ্ছে, মেদবহুল শরীর, অতিরিক্ত লবণ খাওয়া, অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম, অপর্যাপ্ত মানে শারীরিক পরিশ্রম করেন না, সারাদিন শুধু ঘুমান, ডায়াবেটিস, অস্থির চিত্ত, মানসিক চাপগ্রস্ত, রক্তে কোলেস্টেরল আধিক্য, এগুলি কি কারণে উচ্চ রক্তচাপ হয়ে থাকে, এগুলোর কারণে কি হয় উচ্চ রক্তচাপ হয়। সেই সাথে সাথে এর প্রভাব আছে, স্ট্রোক হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক, বৃক্ষের কার্যক্ষমতা কমে যাওয়া, দৃষ্টিশক্তির ব্যাঘাত ঘটতে পারে। তাছাড়া উত্তেজনা, চিন্তা, বিষণ্ণতা, নিদ্রাহীনতার কারণে সাময়িক বা সবসময় রক্তচাপ বেড়ে গেলে তাকে উচ্চ রক্তচাপ বলা যাবে না। অনেক সময় দেখা যায় উত্তেজনা, চিন্তা, বিষণ্ণতা, অনেক সময় যে কারণে আপনি চিন্তা, এই যে সামনে 29শে অক্টোবর
আপনি 29 নভেম্বর আপনাদের রিটেন পরীক্ষা। এখন যদি একটু চিন্তা হতেই পারে, চিন্তা থাকাটাই স্বাভাবিক। এই সময় যদি একটু বেড়ে যায় রক্তচাপ, তাহলে সেটাকে উচ্চ রক্তচাপ বলা যাবে না। এবার আমরা জানবো কোলেস্টেরল। আপনারাই লিখেন যে কোলেস্টেরল কি, আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি কোলেস্টেরল। কোলেস্টেরল প্রকার, কোলেস্টেরল কি, কোলেস্টেরল প্রকারভেদ আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, যদি পরীক্ষা এসে থাকি। কোলেস্টেরল বলে, কোলেস্টেরল, কোলেস্টেরল কি, কত প্রকার ও কি কি, কত প্রকার ও কি কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? এ পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? জাহিদ হাসান সহ যারা উপস্থিত রয়েছেন এ পর্যন্ত বুঝতে পেরেছেন? আপনাদের কমন দেখতে চাচ্ছি। এবং আপনাদের কাছে একটি প্রশ্ন, কোলেস্টেরল কি, কত প্রকার ও কি কি। কোলেস্টেরল কি, কত প্রকার ও কি কি, আপনার দ্রুত উত্তর দেবেন। আপনাদের উত্তরের পরে আবার আমরা কি আলোচনায় ফিরে আসব। স্থানে উপস্থিত নেই, আপনারা উপস্থিত থাকেন। আবার বলছি, আপনার নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন, বিগত বছরের প্রশ্ন পড়বেন, সেই সাথে সাথে আলোচনা শুনবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সফল হবেন, বিফল হবেন না, সফলই হবেন আপনারা। ক্লাসে উপস্থিত থাকা মানে কি হেরে যাওয়া নয়। আপনাদের কাছে প্রশ্ন, কোলেস্টেরল কি, কত প্রকার ও কি কি। তারপরে আবার এখানে আমরা জানবো এই যে এনজিন, এনজিন কি, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে পার্থক্য কি, করোনারি এনজিওগ্রাফি বলতে কি বোঝায় বা কি, হৃদরোগীদের চিকিৎসার ব্যবহৃত করোনারি বাইপাস ও এনজিওপ্লাস্টির মধ্যে পার্থক্য কি, পেস মিটার কি, কতগুলা, 21 থেকে 31তম বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। কিন্তু পুরোটা না, কোনো সময় এনজিন আসছে, কোনো সময় পেস মিটার আসছে, কোনো সময় করোনারি বাইপাস বা এনজিওপ্লাস্ট আসছে। হ্যাঁ, একটু লক্ষ্য করেন যে এনজিন কি, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে। আমরা যদি এনজিন জানি, তার আগে আমাদের জানার দরকার যে হৃৎপিণ্ডে কি পাবে, ধমনী ও শিরার মাধ্যমে কি করে রক্ত সরবরাহিত হয়ে থাকে। ধমনী ও শিরার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত। জাহিদ, আপনাদের একটা প্রশ্ন দেওয়া আছে, জাহিদ হাসান আপনি কি আমাকে শুনছেন, শুনতে পাচ্ছেন? আমরা জানি যে অক্সিজেন ধমনীর মধ্যে দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে কি দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয়। সেই ম্যাচ আবার, যেহেতু অক্সিজেন সমৃদ্ধ রক্ত ধমনীর মধ্যে দিয়ে হৃৎপিণ্ড থেকে কি দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয়, তেমনি শিরার মাধ্যমে আবার অক্সিজেন নয়, এবার বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে। ব্যতিক্রমী ধমনী আছে, ব্যতিক্রমী শিরাও রয়েছে। জাহিদ রহমান, জাহিদ হাসান, এক ধরনের শ্রেণু জাতীয় পদার্থ। হ্যাঁ, কোলেস্ট্রল এক ধরনের শ্রেণু জাতীয় পদার্থ, এলডিএল এবং এইচডিএল। ধন্যবাদ আপনাকে জাহিদ রুমান। আরেকজন হলেন জাহিদ হাসান। যাই হোক, এনজিন কি আমি আলোচনা করছিলাম, ওই প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেছে। এনজিন হলো এই যে হৃৎপিণ্ডে যখন কি রক্ত সরবরাহে বিঘ্ন ঘটায়, হৃদযন্ত্রে বা হৃৎপিণ্ডে যখন রক্ত সরবরাহে বিঘ্ন ঘটায়, তখন সাময়িকভাবে কি হয়, একটু দেখবেন অস্বস্তি অনুভব করবে, মানে ব্যথা অনুভব করবে। এই ব্যথাকে বলা হয় এনজিন বা এনজিনা। হৃৎপিণ্ডে রক্ত সরবরাহে যখন বিঘ্ন ঘটে, তখন একটু ব্যথা অনুভূতি হয়। এই সাময়িকভাবে এই ব্যথাটা হয়, যাকে বলা হয় এনজিনস বা এনজিনা। এনজিনস বা এনজিনা, এনজিনস বা এনজিনা কিসে,
হৃৎপিণ্ডে যখন রক্ত সরবরাহে বিঘ্ন ঘটায় তখন সাময়িকভাবে একটু ব্যথা অনুভূত হয়। সাময়িকভাবে অনুভূত বুকের ব্যথাকে বলা হয় অ্যানজিনা। সাময়িকভাবে অনুভূত বুকের ব্যথাকে বলা হয় অ্যানজিনা বা অ্যানজিন। অত্যাধিক কায়িক বা মানসিক পরিশ্রম মানে বেশি কায়িক পরিশ্রম বা মানসিক পরিশ্রম করলে ধূমপান প্রভৃতির কারণে এই রোগ হয়। এর ফলে বুকের বাম পাশে মাঝখানে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, অস্থিরতা ইত্যাদি দেখা দিতে পারে। এনজিনের কারণে বা এনজিনসের কারণে কি হয়? বুকের বাম পাশের মাঝখানে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, অস্থিরতা ইত্যাদি দেখা দিতে পারে। পেসমেকার কি? পেসমেকার একটি ছোট ইলেকট্রনিক যন্ত্র হৃদযন্ত্রের বা হৃদস্পন্দনের ধীরগতিতে ত্বরান্বিত করে স্বাভাবিক অবস্থা আনার জন্য এই যন্ত্র ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের হৃদপিণ্ডে যখন রক্ত চলাচল করে, এই চলাচল যদি ধীরগতিতে হয়, এটাকে ত্বরান্বিত করার জন্য, এটাকে দ্রুত করার জন্য, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য এই পেস মেকার ব্যবহার করা হয়। পেস মেকার, পেস মেকার, পেস মেকার ব্যবহার করা হয়ে থাকে। হার্ট অ্যাটাক কি? হৃৎপিণ্ডের কার্যপ্রণালী কোনো কারণে বাধাগ্রস্ত হলে তাকে হার্ট অ্যাটাক বলে। হার্ট অ্যাটাকে প্রথমে আমরা বলতে পারি যে হৃৎপিণ্ডের হার্ট অ্যাটাক। হার্ট মানে কি? হৃদ। এটা কিন্তু আক্রান্ত, হৃৎপিণ্ড আক্রান্ত মানে হৃৎপিণ্ড আক্রান্ত। তাহলে হৃৎপিণ্ডের কার্যক্রমে কোনো কারণে বাধাগ্রস্ত হলে বা হৃৎপিণ্ডের কার্যক্রমে কোনো কারণে তার কার্যকরিতে আক্রান্ত হলে তাকে বলা হয় হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক এটা হৃৎপিণ্ডের একটি রোগ। হৃৎপিণ্ডের বিরামহীন ভাবে দেখেন যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কি করে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে যায়, আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে আসে। এই কার্যক্রমটা কি বিরামহীন ভাবে চলে ছন্দময় গতিতে, সংকোচন ও প্রসারণের মাধ্যমে। যেটাকে আমরা বলি সংকোচনকে কি বলি? সিস্টেলিক চাপ, এবং প্রসারণকে কি বলি? প্রসারণকে বলি আমরা ডায়াস্টেলিক চাপ। এই চাপের মধ্যে কি শিরা ও ধমনীর মাধ্যমে কি রক্ত আসা যাওয়া করে। এই আসা যাওয়া রক্তকে পাম্প করে ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে কি দেহের বিভিন্ন অংশে, শিরা থেকে দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে আসে। আর হৃৎপিণ্ড থেকে আবার কি দেহের বিভিন্ন অংশে কি ধমনী সরবরাহ করে কি এই রক্ত। যে রক্তবাহিকা গুলো হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে তাকে বলা হয় করোনারি আর্টারি। এক্ষেত্রে আপনারা এটা জেনে রাখতে পারেন, করোনারি আর্টারি। করোনারি বাংলা ইংলিশ দুই ভাবে আইতে পারে। করোনারি আর্টারি। করোনারি আর্টারি কি? যে রক্তবাহিকা গুলো হৃৎপিণ্ড থেকে রক্ত তাদের যে হৃৎপিণ্ড রক্ত সরবরাহ করে, যে রক্তবাহিকা গুলো হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে তাকে বলা হয় করোনারি আর্টারি। কোন কারণে করোনারি আর্টারি বন্ধ হয়ে গেলে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় এবং সমস্যার সৃষ্টি হয়, তাকে বলা হয় হার্ট অ্যাটাক। তাকে কি বলা হয়? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক বলা হয়। কিন্তু এস নেই, ডাবল কি? ডাবল কি? হার্ট অ্যাটাক। তাহলে স্ট্রোক কি? মস্তিষ্কের ধমনী কোনো কারণে ছিঁড়ে রক্তক্ষরণ হলে তাকে বলা হয় স্ট্রোক। স্ট্রোক, স্ট্রোক, স্ট্রোক। স্ট্রোকে স্ট্রোকে কি হাসতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। স্ট্রোক, স্ট্রোক কি? মস্তিষ্কের ধমনী কোনো কারণে ছিঁড়ে রক্তক্ষরণ হলে তাকে বলা হয় স্ট্রোক। রক্ত অধিক পরিমাণ কোলেস্টেরল, এই যে কোলেস্টেরল যেটি আপনাদের কাছে প্রশ্ন ছিল, রক্ত অধিক পরিমাণ কোলেস্টেরল কিংবা চর্বি জমা হলে বা ধমনী বা শিরার কোনো কারণে রক্ত জমে গেলে, ধমনী বা শিরা বা বংশগত অন্য কোনো কারণে সরু অমসৃণ এবং উঁচু নিচু হলে অথবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে এটি ঘটে থাকে। এতে রোগী জ্ঞান হারিয়ে ফেলে এবং সাথে সাথে কি রোগীকে অক্সিজেন না দিলে এবং চিকিৎসায় বিলম্বিত হলে ঘটনাস্থলে রোগী মারা যেতে পারে। আমরা বলে থাকি অনেকে অল্প বয়সে মারা যাবে যে স্ট্রোক করে মারা গেছে। এই দ্রুত যদি চিকিৎসা ব্যবস্থা না করা হয় তাহলে ঘটনাস্থলে মারা যেতে পারে।
করোনারি অ্যানজিওগ্রাফি, করোনীয় অ্যানজিওগ্রাফি আপনি দেখেন যে হৃৎপিণ্ডের শিরা থেকে আসা রক্ত বিরামহীনভাবে, আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম যে ধমনীর মধ্যে দিয়ে বিভিন্ন অংশে প্রবাহিত করে। আর যে রক্তবাহিকা গুলো হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে তাকে কি বলা হয়? করোনারি আর্টারি, করোনারি আর্টারি। এক্ষেত্রে রক্ত চলাচলের বাধা দূর করার জন্য সাধারণত যে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে তাকে বলা হয় করোনারি বাইপাস, তাকে বলা হয় করোনারি বাইপাস। তাহলে করোনারি অ্যানজিওগ্রাফি কি? করোনি অর্থ ধমনী, করোনারি অর্থ কি? ধমনী, এবং অ্যানজিওগ্রাফি অর্থ হলো প্রদর্শন বিদ্যা। করোনারি অর্থ কি? করোনারি, করোনারি অর্থ কি? ধমনী। আর অ্যানজিওগ্রাফি মানে প্রদর্শন বিদ্যা, অর্থাৎ চিকিৎসার সাহায্যে ধমনী তন্ত্রের প্রদর্শনকে করোনারি অ্যানজিওগ্রাফি বলা হয়ে থাকে। পেসমেকার আমরা জেনেছি, উচ্চ রক্তচাপ কি তা আমরা জেনেছি এবং চিকিৎসা পদ্ধতিও জেনেছি। মায়োকার্ডিয়াল ইনফেকশন, মায়োকার্ডিয়াল ইনফেকশন কি? মায়োকার্ডিয়াল ইনফেকশন একটি হচ্ছে হৃৎপিণ্ডের রোগ। মায়োকার্ডিয়াল ইনফেকশন, মায়ো 27তম বিসিএস সহ কয়েকটি বিসিএস পরীক্ষাটি আছে। মায়োকার্ডিয়াল কার্ডিয়াল ইনফেকশন, ইনফেকশন এখানে ধমনী, শিরা, তারপরে করোনারি বাইপাস, এই হার্ট অ্যাটাক, স্ট্রোক, কোলেস্টেরল, পেসমেকার, অ্যানজিনস, এগুলোর সাথে একই কথা বারবার আসবে। যেমন কি দেখেন আসতেছে মায়োকার্ডিয়াল ইনফেকশন না ইনফার্কশন, 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 মায়োকার্ডিয়াল ইনফার্কশন হৃৎপিণ্ডের একটি রোগ। হৃৎপিণ্ডে বিরামহীনভাবে ছন্দময় গতিতে, বিরামহীনভাবে কেন বলা হয়? দেখেন হৃৎপিণ্ডে যে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে যায়, আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি করে? শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে আসে। হৃৎপিণ্ডে আসার ফলে আবার অক্সিজেন যুক্ত সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে যায়। এইভাবে কি বিরামহীন ভাবে ছন্দময় গতিতে কি সংকোচ ও পুনঃস্থারণ চলমান থাকে, অর্থাৎ সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপ চলমান থাকে। এভাবে এই রক্ত পাম্প করে দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। আর যে নালিকাগুলো এই রক্ত সরবরাহ করে তাকে বলা হয় কি? করোনারি আর্টারি, করোনারি আর্টারি। এই হৃৎপিণ্ডে কাজ করার প্রয়োজনীয় রক্ত সরবরাহ বা অক্সিজেনের অভাবে হৃৎপিণ্ডের ছন্দময় সংকোচন ও প্রসারণের যদি অসামঞ্জস্যতা বা অস্বাভাবিকতার সৃষ্টি হয় তাহলে তাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এর দুটি উদাহরণ হলো উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস বা বহুমূত্র। উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস যাকে বলা হয় বহুমূত্র। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, আপনাদের কাছে এবারে দুটি প্রশ্ন, এইচ এর পূর্ণরূপ কি এবং এইচআইভি এর পূর্ণরূপ কি? এইচআইভি এবং এইডস এই দুইটির পূর্ণরূপ কি? যদি আপনি আমাকে শুনে থাকেন অবশ্যই এইচআইভি এবং এইডস এই দুইটির পূর্ণরূপ আপনারা জানাবেন। জাহিদ হাসান এবং জাহিদ রুমান, আপনারা শুনতে পাচ্ছেন কিনা? যদি শুনতে পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই দুইটি উত্তর আপনারা জানাবেন। ব্যাস অনেক অনেক বন্ধুরা রয়েছেন কিন্তু কোনো কমেন্ট করছেন না, উত্তর দিচ্ছেন না। আপনাদের উপস্থিতি আছে, সেই সাথে সাথে আমি আপনাদের উত্তর বা কমেন্ট দেখতে চাচ্ছি। আপনাদের উত্তরের সাথে সাথে কমেন্টও দেখতে চাচ্ছি। ব্যাস অনেক যারা রয়েছেন। তারপরে কি দেখেন আবার সেই 134 পৃষ্ঠায় রক্তচাপ আছে, হিমোগ্লোবিন
মায়োকার্ডিয়াল ইনফেকশন আমরা পড়েছি। হিমোগ্লোবিন মানবদেহে কোন ভূমিকা পালন করে? আপনার হিমোগ্লোবিন সম্পর্কে আপনারা জানেন। জাহিদ রুমান এবং জাহিদ হাসান, দুটি প্রশ্ন। এইচআইভি এবং এইডস এর পূর্ণরূপ কি? যাই বলছিলাম হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হলো এক ধরনের লাল বর্ণের রঞ্জক পদার্থ, লাল বর্ণের রঞ্জক পদার্থ যা লৌহ গঠিত। এটা কি আমিষ, লৌহ গঠিত আমিষ। লোহিত রক্তের কণিকায় কঠিন পদার্থের প্রায় 95 ভাগই হিমোগ্লোবিন। রক্তের বর্ণ লাল হয় হিমোগ্লোবিনের কারণে। তারপর আছে রক্তচাপ কত প্রকার, কি কি ব্যাখ্যা? রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? ম্যানোমিটার। কিছুদিন আগে আমি আলোচনা করেছি। পরবর্তী পৃষ্ঠায় 135 নম্বরে আছে রক্তের উপাদান কণিকাগুলো। রক্তের কাজ, রক্তের কাজ বলেছি, রক্তের উপাদান বলিনি। রক্তের দুই ধরনের উপাদান রয়েছে, রক্তরস ও রক্ত কণিকা। রক্তরস ও রক্ত কণিকা। রক্তরস ও রক্ত কণিকা। রক্তে প্রায় 45-55% হলো রক্তরস। আর এই রক্তরসের মধ্যেই রক্ত কণিকা গুলো ভাসমান থাকে। রক্তকে যখন আমরা বর্ণহীন করি, রক্তের বর্ণহীন তরল অংশকে রক্তরস বলে। রক্ত হতে এটি আলাদা করলে হালকা হলুদ বর্ণের মূল্য হয়, হালকা হলুদ বর্ণের দেখায়। রক্তরসে রক্তকণিকা ভাসমান থাকে। তার মানে রক্তে কয় ধরনের উপাদান রয়েছে? দুই ধরনের। একটি হলো রক্তরস, রক্তরস, আর এটা হলো রক্ত উপাদান, রক্তকণিকা। রক্তকণিকা দুটি কি রক্তের উপাদান? রক্তকণিকা এবং রক্ত রস দুটি কি রক্তের উপাদান? এটি 55%, শতকরা 55%। আর রক্ত কণিকা হলো 45%। এই কণিকা আবার তিন ধরনের: লোহিত রক্ত কণিকা, লোহিত বা আরবিসি, রেড ব্লাড সেল। আর হলো শ্বেত রক্ত কণিকা, হোয়াইট ব্লাড সেতু। শ্বেত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, আমি শুধু লোহিত, শ্বেত এবং আরেকটি হলো অনুচক্রিকা বা প্লেটলেট। অনুচক্রিকা, অনুচক্রিকা, অনুচক্রিকা বা প্লেটলেট। এই তিনটি আপনার পার্থক্য আকারে পড়বেন। লোহিত কণিকা হিমোগ্লোবিন নামক, এর লোহিত কণিকায় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে যা লাল বর্ণের হয়। রক্তে অক্সিজেন পরিবহন করে, অম্ল ক্ষারের সমতা তৈরি করে। তাছাড়া লোহিত কণিকা শিশুতে বেশি থাকে পুরুষের চেয়ে, আবার পুরুষের বেশি থাকে মহিলাদের চেয়ে। হিমোগ্লোবিন এক ধরনের আমিষ জাতীয় পদার্থ। এর অভাবে রক্ত শূন্যতা বা রক্ত অল্পতা বা এনিমিয়া রোগ হয়। এখন এনিমিয়া রোগ কিসের অভাবে হয়? এই হিমোগ্লোবিনের অভাবে। মানুষের রক্তে ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি 12 এর প্রয়োজন হয় এই লোহিত কণিকার প্রাপ্তিতে। রক্তে হিমোগ্লোবিন বেশি থাকা ভালো, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি থাকা ভালো। জাহিদ রুমান সক্রিয়, জাহিদ হাসান পূর্ববর্তী ক্লাসে সক্রিয় ছিলেন, দ্বিতীয় ক্লাস কি হলেন? আর শ্বেত কণিকা হলো হিমোগ্লোবিন বিহীন এবং নিউক্লিয়াস যুক্ত, কিন্তু লোহিত কণিকা আবার নিউক্লিয়াস বিহীন। হিমোগ্লোবিন যুক্ত, নিউক্লিয়াস বিহীন। এর আয়ু 100, শুধু 20 দিন বা 1 থেকে 15 দিন। কোনটা? শ্বেত কণিকার। কিন্তু লোহিত কণিকার আয়ু হলো 120 দিন। লোহিত কণিকার আয়ু 120 দিন, আর শ্বেত কণিকার আয়ু হলো 20 দিন বা 1 থেকে 15 দিন। ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় দেহের বাইরে জীবাণু দ্বারা আক্রান্ত হলে এর সংখ্যা বৃদ্ধি করে। ফ্যাগোসাইটিস প্রক্রিয়া রোগ জীবাণু ধ্বংস করতে পারে বা ক্ষণপথ সৃষ্টি করে। এই জন্য একে কি বলা হয়? প্রতিরোধক বলা হয়ে থাকে। এটি কি দেহের প্রতিরোধক, মানে এটি রোগ জীবাণু ধ্বংস করে এবং অ্যান্টিবডি তৈরি করে। দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষায় সাহায্য করে। কে? শ্বেত রক্ত কণিকা। কিভাবে? ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায়, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া বা ক্ষণপথ সৃষ্টি করে। বুঝলে, এখানে দেখেন শ্বেতকণিকার কাজ আছে জীবাণু ধ্বংস করে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। তারপরে অনুচক্রিকা কি করে? অনুচক্রিকা বা প্লেটলেট যা বর্ণহীন সবচেয়ে ছোট কণিকা, আয়ু 5 থেকে 10 দিন, অস্থিমজ্জাতে উৎপন্ন।
রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অর্থাৎ মানুষের রক্ত যখন কাটা, মানে শরীরের কোনো অংশ কেটে গেলে সেখানে দ্রুত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এমনিতে নয়। দ্রুত কেটে গেলে যে রক্ত পড়ে রক্তক্ষরণকে রক্তক্ষরণ থেকে মানুষকে বাঁচাতে সাহায্য করে অনুচক্রিকা। তাছাড়া এই যে ডেঙ্গু জ্বর হলে কমে যায় অনুচক্রিকা বা প্লেটলেটস। একজন মানুষের দেহে কমপক্ষে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ প্রতি মিলিমিটার রক্তে অনুচক্রিকার দরকার। অ্যাকুয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম, এইডস, হিউম্যান ইমিউন, এখানে একটা ই বাদ আছে, হিউম্যান ইমিউন জাহিদ রহমান ডিফিসিয়েন্সি ভাইরাস। ধন্যবাদ আপনার, জাহিদ রহমান, আপনাকে ধন্যবাদ ভাই অনেক। 1981 সালে যুক্তরাষ্ট্রে এটি কি শনাক্ত করা হয়, সর্বপ্রথম এসিডি শনাক্ত করা হয় নিউমোনিয়ার কারণ শনাক্ত করতে গিয়ে। এটি যে কারণে, যেই ভাইরাসটি দায়ী এর জন্য, তার নাম হলো এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এইডস এর লক্ষণ কি? ওজন দ্রুত কমে যায়। এইডস এর কি হয়? ওজন দ্রুত কমে যায়। এখানে আরো রয়েছে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়া, আপনি দেখে নিবেন। ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়ের মাধ্যমে কি হৃৎপিণ্ডের রক্ত সংকোচন প্রসারণ বা সঞ্চালিত হয়ে থাকে, সাথে ধমনীয় শিরা। তারপরে দেখেন ধমনী শিরা, রক্ত জালক বা কোষিক নালী আছে। ব্লাড ব্যাংক কি, এনজিওগ্রাফি কি, এনজিওগ্রাম পদ্ধতি ব্যাখ্যা করুন। এই বিষয়গুলো আপনি জানেন, তারপর একটু দেখে নিবেন। আমি বলছিলাম এইডস, এইডস এর লক্ষণ সম্পর্কে বলতেছিলাম। কি হয়? ওজন দ্রুত কমে যায়, ওজন কমে যাওয়া। কিভাবে কমে যায়? দ্রুত কমে যায়। তাছাড়া পুনঃ পুনঃ জ্বর হয়, মানে বারবার জ্বর হয়, পুনঃ পুনঃ জ্বর হয়, জ্বর। তারপরে কি হয়ে থাকে? অতিরিক্ত ঘামে গাঢ় বগলে অসহ্য ব্যথা হয়। অতিরিক্ত ঘাম, শরীর দিয়ে ঘাম বের হয়, গাঢ় ও বগলে অসহ্য ব্যথা অনুভূত হয়। তাছাড়া যাহা অতিরিক্ত অবসাদ অনুভূত হয়, মুখমণ্ডল অস্বাভাবিক রুক্ষ মনে হয়, শরীরের বিভিন্ন অঙ্গ অস্বাভাবিক ফুলে যায় এবং ফুলা কমে না। ডায়রিয়া আক্রান্ত হলে বেশ কিছুদিন স্থায়ী থাকে। কিভাবে ছড়ায়? এইচআইভি এইডস আক্রান্ত ব্যক্তির রক্তক্ষরণে, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সুচ, সিরিঞ্জ ব্যবহার করলে, আপনারা সবাই এগুলো জানেন। আক্রান্ত ব্যক্তির অঙ্গ প্রতিস্থাপন করলে, মা বাবার এইচআইভি এইডস থাকলে, আক্রান্ত মায়ের দুগ্ধপান করলে, অনৈতিক ও অনিরাপদ দৈহিক মিলনের ফলে, আক্রান্ত ব্যক্তির লালা রসের মাধ্যমে। এর প্রতিরোধে যেটি করতে হবে সেটি হলো প্রথমেই সব বিষয়ে জনসচেতনতা। আমাদের কি নিজেদের সচেতন হতে হবে, আর একজনকে সচেতন করতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। ব্লাড ব্যাংকে রক্তের এইচআইভি পরীক্ষা করতে হবে। এবং বাকি যেই বিষয়গুলি রয়েছে, যেমন এইচআইভি এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করা যাবে না, এর ব্যবহৃত সুচ, সিরিঞ্জ ব্যবহার করা যাবে না, অঙ্গ প্রতিস্থাপন করা যাবে না, আক্রান্ত মায়ের দুগ্ধ পান করা যাবে না, অনিরাপদ এবং অনৈতিক দৈহিক মিলন করা যাবে না। তাহলে আমরা এইচআইভি এইডস সম্পর্কে জানলাম। ক্যান্সার, ক্যান্সার আগে আপনাদের এখানে কেমোথেরাপি, কেমোথেরাপির আগে আমরা একটু ক্যান্সার সম্পর্কে জেনে নেই। ক্যান্সার পরীক্ষা প্রশ্ন আছে, ক্যান্সার কোষের সাথে সাধারণ কোষের বা সুস্থ কোষের পার্থক্য কি? সুস্থ কোষের হলো স্বাভাবিক ও নিয়ন্ত্রিত ভাবে, সুস্থ কোষের বা সাধারণ কোষের বৃদ্ধি হয় স্বাভাবিকভাবে এবং নিয়ন্ত্রিতভাবে। স্বাভাবিক ও নিয়ন্ত্রিত, অর্থাৎ সাধারণ কোষের বা সুস্থ কোষের কোষ বিভাজন প্রক্রিয়া হয় স্বাভাবিক ও নিয়ন্ত্রিত। অন্যদিকে ক্যান্সারের, যখন দেহ কোষের
দ্রুত অস্বাভাবিক অনিয়ন্ত্রিত বৃদ্ধি হয় তাকে ক্যান্সার বলে। ক্যান্সার কি? ক্যান্সার কি? দেহকোষের অস্বাভাবিক অস্বাভাবিক অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত ও দ্রুত বৃদ্ধি তাকে কি বলা হয়? ক্যান্সার বলা হয়। অনেক সময় বিভাজিত কোষগুলো পার্শ্ববর্তী কলাকে বিনষ্ট করে স্ফীতি সৃষ্টি করে যাকে বলা হয় টিউমার। অনেক সময় কি করে, এই যে কোষগুলো যখন বিভাজিত হয় অস্বাভাবিকভাবে এবং দ্রুত ও অনিয়ন্ত্রিত ভাবে বৃদ্ধি পায়, তখন কি করে বিভাজিত হয়ে কোষগুলো পার্শ্ববর্তী কলাকে বা কোষকে টিস্যুকে কি করে বিনষ্ট করে একটা স্ফীতি সৃষ্টি করে। এই যে স্ফীতি সৃষ্টি করে একে বলা হয় টিউমার। টিউমার দুই ধরনের, বিনাইন এবং ম্যালিগন্যান্ট। যেটা আমরা প্রথম প্রশ্নে বিনাইন এবং ম্যালিগন্যান্ট, এখানে ম্যালিগন্যান্ট মারাত্মক আর বিনাইন দ্রুত সুস্থ সম্ভব। ক্যান্সারের প্রকারভেদ যেমন লিউকেমিয়া, লিম্ফোমা বা ব্লাড ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার যাকে বলা হয় কি স্তন ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার। এর লক্ষণ কি? ওজন কমে যাওয়া, ক্ষত স্থান থেকে সহজে রক্তক্ষরণ বন্ধ হয় না, অর্থাৎ অস্বাভাবিক রক্তক্ষরণ এবং ক্ষতস্থান সহজে না শুকানো, গিলতে অসুবিধা হওয়া এবং হজমে ব্যাঘাত ঘটা, তিল বা আসিলের স্পষ্ট পরিবর্তন দেখা, তিল বা আসিলের স্পষ্ট পরিবর্তন দেখা। এই ক্যান্সার চিকিৎসার জন্য কেমোথেরাপি ব্যবহার করা হয়। কেমোথেরাপি কি, কেন ব্যবহার করা হয়? ক্যান্সার চিকিৎসায় 10ম 33তম বিশেষ পরীক্ষায় এসেছিল। রাসায়নিক পদার্থের সাহায্যে চিকিৎসার একটি বিশেষ পদ্ধতি হলো কেমোথেরাপি। আপনারা জানেন যে গামা রশ্মির মাধ্যমে রেডিও আইসোটোপের সাহায্যে কি এই ক্যান্সারের চিকিৎসা করা হয়। এর জনক হলেন জার্মান চিকিৎসক পল এহরলিখ। কেমোথেরাপি কি? কেমোথেরাপি হলো রাসায়নিক পদার্থের সাহায্যে চিকিৎসা করার একটি বিশেষ পদ্ধতি। সাধারণত জীবাণুর সংক্রমণ ও ক্যান্সারের চিকিৎসার জন্য কেমোথেরাপি প্রয়োগ করা হয়। কেমোথেরাপি কেন ব্যবহার করা হয়? সাধারণত জীবাণুর সংক্রমণ এবং ক্যান্সারের চিকিৎসার জন্য কেমোথেরাপি প্রয়োগ করা হয়। এন্টি ক্যান্সার ড্রাগ প্রয়োগেও ক্যান্সারের চিকিৎসাকে এন্টি ক্যান্সার ড্রাগ মানে কি ওষুধ, এন্টি ক্যান্সার ড্রাগ প্রয়োগ করে ক্যান্সারের চিকিৎসাকেও কেমোথেরাপি বলা হয়ে থাকে। তারপর বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, তার মধ্যে একটা ব্লাড ক্যান্সার। দেখেন ব্লাড ক্যান্সার নিয়ে এখানে যেটা কি লিউকেমিয়া, এটি সব 31তম বিশেষ পরীক্ষা ছিল। লক্ষণ সমূহ সব ক্যান্সারেরই প্রায় একই, আপনি দেখে নিবেন। রেডিওথেরাপি কি, দেখেন 139তম পৃষ্ঠায় রয়েছে ডেঙ্গু হিমোরোজয়িক ফিভারের লক্ষণ সমূহ কি এর চিকিৎসা উল্লেখ করুন। লক্ষণ সমূহ রোগীর তাপমাত্রা হঠাৎ বৃদ্ধি পাওয়া, রোগীর তাপমাত্রা কি হয়? হঠাৎ বৃদ্ধি পায়। 3 থেকে 7 দিনের মধ্যে রক্ত সংবন্ধতে জটিলতা দেখা যায় অথবা বিকল হয়ে যায়। রক্তনালীর চামড়া নিচে রক্ত জমাট বাঁধে। দাঁতের গোড়া দিয়ে অথবা যে কোনো স্থান থেকে কি প্রচুর রক্তক্ষরণ হতে থাকে, যা পেলেট থামাতে খুব একটা পারে না। রক্ত বমি, অর্থাৎ বমির সময় বমি দিয়ে রক্ত পড়ে এবং মলদ্বার দিয়েও কি রক্ত বের হয়ে যায়। মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় বা পিরিয়ডের সময় কি রক্তক্ষরণ বেশি হয়। লিভার বড় হয় এবং পেট বা ফুসফুসে পানি জমতে থাকে। এছাড়া সাধারণত ডেঙ্গু জমাট উপসর্গগুলো দেখা যায়। এর চিকিৎসা হলো রক্তক্ষরণ, রক্ত জমাট বাঁধা বা রক্ত সংবহনতন্ত্রের পরিবর্তনের ফলে সৃষ্ট এক জটিল অবস্থা রোগীকে হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করতে হয়। তারপর দেখেন অ্যানথ্রাক্স রয়েছে। আপনার অ্যানথ্রাক্সও কি এটি কিন্তু আবার ভাইরাস না, অ্যানথ্রাক্স হলো একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ যেটি বেসিলাস আন্থ্রাসিস, এটা দেখতে দণ্ডাকার এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া সম্পর্কে আপনার কি ব্যাকটেরিয়ার রোগ সম্পর্কে কি অ্যানথ্রাক্স সম্পর্কে আপনারা জেনে নিবেন। ভিডিও পরীক্ষা আরো কয়েকবার আসছিল, শুধু 30 না, আরো কয়েকটা বিশেষ পরীক্ষা আসছিল। অ্যানথ্রাক্স এক ধরনের জীবাণু বা বিষাক্ত ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া এক ধরনের বিষাক্ত পদার্থ সৃষ্টি করে যা রক্তে মিশে রক্তক্ষরণ ঘটায় এবং টিস্যু খসে পড়ে। এর উৎস হলো এশিয়ার কিছু অংশ, দক্ষিণ ও দক্ষিণ আমেরিকা আফ্রিকার জীবজন্তু এই রোগ হয়। অ্যানথ্রাক্স মূলত কি পশু পাখির রোগ। এর লক্ষণ আপনারা জানেন, বিস্তার আপনারা জানেন এবং ওর প্রভাব কি সেটি আপনারা জেনে নেবেন। হোমওয়ার্ক সব এই বিষয়ে এটা এখান থেকে প্রশ্ন করে নেবেন।
তারপর দেখেন প্রশ্ন হচ্ছে হেপাটাইটিস কি কি কারণে হয়, এর জন্য দায়ী জীবাণু কত রকমের ও কোন জীবাণু রক্তের মাধ্যমে সংক্রমণ ঘটায়। হেপাটাইটিস যকৃতের আরেক নাম হলো কি হেপাটিকা। যকৃতের আরেক নাম হলো হেপাটিকা, অর্থাৎ যকৃতের প্রবাহকে বা প্রদাহ বা অস্বাভাবিকতা বা অস্থিরতাকে বলা হয় হেপাটাইটিস। হেপাটাইটিস হেপা সব মুখস্থ না, আপনার মতো করে আপনি লিখবেন হেপাটাইটিস। এটা কি যকৃতের রোগ নাকি? যকৃতের আরেক নাম হেপাটিকা। যকৃতের প্রদাহ কি বা অস্বস্তিকর অবস্থা বা অস্বাভাবিক অবস্থা বা বিরূপ অবস্থাকে বলা হয় হেপাটাইটিস। কিসের? যকৃতে। ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা বাইটের আক্রমণে যকৃতের কোষ যখন ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে বলা হয় হেপাটাইটিস। হেপাটাইটিস যকৃতের একটি মারাত্মক রোগ। এটি আক্রান্ত রোগী রক্ত ও দেহরসে পাওয়া যায়। তারপরে বলছিলাম যে হেপাটাইটিস যেমন লিভার, এটি লিভারের মারাত্মক প্রদাহ, লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার সৃষ্টি করে। এর মধ্যে হেপাটাইটিস বি অত্যন্ত মারাত্মক। এ রোগে আক্রান্ত অধিকাংশ রোগী মৃত্যুর মুখে পতিত হয়। কি কি কারণে হেপাটাইটিস হতে পারে? ভাইরাস জনিত কারণে, অ্যালকোহলের কারণে, ভাইরাসের খাবারের, তারপর ব্যাকটেরিয়ার কারণে, অ্যান্টিবায়োটিকের কারণে হেপাটাইটিস হতে পারে। হেপাটাইটিস কত প্রকারের? হেপাটাইটিস এ বি সি ডি ও ই, এর মধ্যে বি ও সি খুবই মারাত্মক, তার মধ্যে বি বেশি মারাত্মক, বি বেশি মারাত্মক। হেপাটাইটিস পানিবাহিত এবং যৌনবাহিত। হেপাটাইটিস পানিবাহিত এবং যৌনবাহিত, যেমন বি ও সি যৌনবাহিত হেপাটাইটিস। লক্ষণগুলো কি কি? জ্বর জ্বর ভাব, দুর্বলতা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব বা তীব্র বমি হওয়া, পেটে অস্বস্তি, ত্বক ও চোখ হলদে হওয়া। প্রতিরোধ হলো হেপাটাইটিস এ ভ্যাকসিন নিতে হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও খাবার পূর্বে হাত সাবান দিয়ে ধোয়া, স্বাস্থ্যসম্মত পায়খানা ও পায়খানার পর হাত সাবান দিয়ে ধোয়া, স্বাস্থ্যসম্মত পায়খানা মানে টয়লেট ব্যবহার করা, রাস্তার ধারে খোলা খাবার না খাওয়া। সবগুলো বিষয় একই প্রায়। তারপর হচ্ছে লিভার সিরোসিস। লিভার সিরোসিস কি? প্রশ্ন আসছে সম্ভবত, হোয়াট ইজ দ্য নেম অফ জেনেটিক এলিমেন্ট অফ ডেঙ্গু ফিভার। এখানে ডেঙ্গু ফিভার হলো যে আরএনএ, যে আমাদের জানি যে ডিএনএ এবং আরএনএ, এখানে আরএনএ ভাইরাসের হয়ে থাকে। আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিডের যে ইটা ডেঙ্গু ফিভারটা আরএনএ ভাইরাস। তারপরে দেখেন আছে কি আমাদের এখানে লিভার সিরোসিস কি? লিভার সিরোসিস সম্পর্কে আমরা জানবো। খাবার স্যালাইন, খাবার স্যালাইনের চিনি ও গুঁড়া লবণের প্রয়োজন কেন? এটা আমরা সবাই জানি, এবং খাবার স্যালাইন তৈরির প্রক্রিয়া আমরা জানি যে আমাদের যখন ডায়রিয়া হয় তখন কি আমাদের শরীর থেকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কি ব্যাপক পরিমাণ খনিজ লবণ কি বের হয়ে যায়, প্রোসেদনের মতো বের হয়ে যায়। এটি এর অভাব পূরণ করার জন্য কি আমাদের এই স্যালাইন খেতে হয়, খাবার স্যালাইন খেতে হয়। আমরা এটা কি বাসা বাড়িতেও তৈরি করতে পারি, ওই তৈরি পদ্ধতি আপনারা জেনে নিবেন। ডায়াবেটিস, ডায়াবেটিসের লক্ষণ এবং চিকিৎসা। ডায়াবেটিসের চিকিৎসা হলো কি? 3D, 3D ডায়াবেটিসের চিকিৎসাগুলি ড্রাগ, ডায়েট এবং ডিসিপ্লিন। আপনার ওষুধ খেতে হবে, ডায়েট করতে হবে, আবার আবার না খেয়ে থাকলে হবে না, পরিমিত খাবার খেতে হবে। ডিসিপ্লিন অর্থাৎ নিয়ম শৃঙ্খলার মধ্যে আপনার চলতে হবে। এবার আপনাকে জালের মধ্যে আটকে রাখা, জালের মধ্যে আটকে রাখা। তারপর এর সাথে সাথে আপনারা জেনে যাবেন যে 141 নম্বর পৃষ্ঠা আছে প্লেগ, ইনফ্লুয়েঞ্জা, দ্বিতীয় ধাপে আবার ইনফ্লুয়েঞ্জা। এটা ইনফ্লুয়েঞ্জা না, এটা নিউমোনিয়া হবে, নিউমোনিয়া। তারপর আছে মেনিনজাইটিস, আমাশয়, যক্ষা, কলেরা, ম্যালেরিয়া, আবার ম্যালেরিয়া। এখানে ম্যালেরিয়া নয়, এটা হলো কালা জ্বর। তারপরে মাথা ব্যথা, অ্যাজমা, অম্ল, জন্ডিস, স্কিজোফ্রেনিয়া, আলসার, বার্ড ফ্লু। এই বিষয়গুলো আপনারা জেনে নিবেন, এগুলো মুখস্থ করার মতো বিষয়। তারপরে হচ্ছে ইনসুলিন। ইনসুলিন কি দেখেন, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্স নামক গ্রন্থির বিটা কোষ থেকে নিঃসৃত এক প্রকার হরমোন হলো ইনসুলিন।
ইনসুলিনের প্রধান কাজ কি? রক্তে গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ডায়াবেটিস হলে আমাদের কি করে, ইনসুলিনের পরিমাণ কমে যায়, সেখানে এই ইনসুলিনের প্রধান কাজ হলো গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণ করা। কোনো কারণে প্রয়োজন অনুপাতে ইনসুলিন নিঃসৃত না হলে গ্লুকোজের বিপাক দিয়ে ব্যাহত হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, যাকে আমরা বলি কি ডায়াবেটিস। ডায়াবেটিক ও ইনসুলিনের মধ্যে পার্থক্য। হরমোন কি? হরমোন হলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিষ্কৃত বা নির্গত এক ধরনের কি জৈব রাসায়নিক পদার্থ, যা সরাসরি রক্তে মিশে রক্ত সঞ্চালনের মাধ্যমে দেহের বিভিন্ন যাবতীয় জৈব কার্য সমূহকে কি করে ত্বরান্বিত করে, নিয়ন্ত্রণ করে। যেমন হরমোন রয়েছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন নাম দেখে আমরা বুঝতে পারি কি, দেহ বৃদ্ধিতে সহায়তা করে। থাইরক্সিন হরমোন দেহের বিপাকে সহায়তা করে। ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কি করে, পরিমাণ কমা এবং শর্করা বিপাকে নিয়ন্ত্রণ করে। গ্লুকাগন আছে, প্রোল্যাকটিন হরমোন আছে, অ্যাড্রেনালিন হরমোন আছে, তারপরে কি টেস্টোস্টেরন হরমোন আছে, এই প্রোজেস্টেরন হরমোন আছে। এর মধ্যে দেখেন আবার থাইরক্সিন নামক একটা হরমোন আছে, যেটি অন্তঃক্ষরা পিটুইটারি গ্রন্থি থেকে আবার কি হয়, অ্যাড্রেনালিন হরমোন আছে, যার ফলে শরীরে লোম খাড়া হয়ে যায়, উচ্চ রক্তচাপের জন্য এই হরমোন দায়ী। তারপরে থাইরক্সিন হরমোন প্রাণীর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, পরিপাক নিয়ন্ত্রণ করে। আজান দিচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 মিনিটের বিরতি নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। ধন্যবাদ। আজানের বিরতির পর আবার আমরা ফিরে আসলাম। পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম গুলো কি কি?
পেপসিন, রেনিন, অ্যামাইলিস, ট্রিপসিন এগুলো আপনারা সব জানেন। তারপরে দুধকে আদর্শ খাদ্য বলা হয় কেন, পাস্তুরিত দুধ কি, এতে দুধের গুণাগুণের কি পরিবর্তন হয় আপনারা জানেন। ভ্যাকসিন কি, ভ্যাকসিন শব্দের অর্থ প্রতিরোধক, অর্থাৎ ভ্যাকসিনের মাধ্যমে কি করা হয়, রোগ প্রতিরোধের ব্যবস্থা গড়ে তোলা হয় এবং নির্দিষ্ট ভ্যাকসিন নির্দিষ্ট রোগের বিরুদ্ধে কাজ করে। প্রত্যেকটা ভ্যাকসিন মানে এক একটা টিকা বা ভ্যাকসিন একই রোগের জন্য কাজ করবেন না, মানে বিভিন্ন রোগের জন্য কাজ করবেন না। নির্দিষ্ট ভ্যাকসিন নির্দিষ্ট রোগের জন্য কি কাজ করে থাকে। ভ্যাকসিনেশন কি, পরীক্ষা হচ্ছে 30তম বিশেষ পরীক্ষা। ভ্যাকসিনেশন কি, বাংলাদেশে মানবদের জন্য কি কি পরিচালিত ভ্যাকসিন রয়েছে। ভ্যাকসিন অর্থ কি, প্রতিরোধক ভ্যাকসিন। আমরা ডায়াবেটিস জানলাম, হেপাটাইটিস জানলাম, ডেঙ্গু জানলাম বা বর্ন ফিভার, ডেঙ্গু বা বর্ন ফিভার সম্পর্কে জানলাম। ব্রেক ডাউন, ব্রেক বর্ন কি, ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন। ভ্যাকসিন শব্দের অর্থ কি, ভ্যাকসিন শব্দের অর্থ প্রতিরোধক, ভ্যাকসিন শব্দের অর্থ শুধু ভ্যাকসিন, ভ্যাকসিন শব্দের অর্থ কি, প্রতিরোধক, প্রতিরোধক। দেখা যাচ্ছে যে ভ্যাকসিনের মাধ্যমে পূর্ব থেকে রোগের বিরুদ্ধে কি, পূর্বে রোগ হওয়ার আগে পূর্বে ভ্যাকসিনের মাধ্যমে কি করা হয়, এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায় এবং নির্দিষ্ট ভ্যাকসিন নির্দিষ্ট রোগের বিরুদ্ধে কাজ করে থাকে। কিছু কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্বারা শরীরে একবার সংক্রমিত হলে শরীরের স্বয়ংক্রিয়ভাবে কি হয়, মানে নিজে নিজে শরীরে নিজে নিজে অ্যান্টিবডি তৈরি করে, সেই অ্যান্টিবডি পরবর্তীতে ওই রোগের সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে এবং ভ্যাকসিনের মাধ্যমে নির্দিষ্ট রোগের জীবাণু সরাসরি অথবা বিশেষভাবে প্রক্রিয়াজাত করে এমন এক মাত্রায় প্রবেশ করানো হয় যাতে সেটি রোগ সৃষ্টি না করে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। ভ্যাকসিনও কিন্তু এক ধরনের জীবাণু যা আর কি রোগ সৃষ্টি করে না, সেটি অ্যান্টিবডি সৃষ্টিতে সহায়তা করে। এই অ্যান্টিবডি পরবর্তীতে ওই রোগ থেকে শরীরকে রক্ষা করে। আর ভ্যাকসিনেশন কি, এই ভ্যাকসিন শব্দের অর্থ প্রতিরোধক, ভ্যাকসিনের মাধ্যমে রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়। ভ্যাকসিন ব্যবহারের মাধ্যমে মানব শরীরের জন্য যে ভয়াবহ কয়েকটি রোগের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায় বা কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে বলা হয় ভ্যাকসিনেশন। অর্থাৎ ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে মানব দেহের যে রোগগুলা থেকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয় বা কার্যকর ভূমিকা রাখা হয় তাকে বলা হয় ভ্যাকসিনেশন। বাংলাদেশে যেমন পরিচালিত যক্ষা, যার জন্য বিসিজি ভ্যাকসিন দিতে হয়, পোলিওর জন্য ওপিবি, তারপরে হামের জন্য এমএমআর, হেপাটাইটিস জন্য হেপাটাইটিস ভ্যাকসিন, ডিপথিরিয়া, টিটানাস, সুতিনকাশির জন্য ডিপিটি, টাইফয়েডের জন্য টিএবিসি, জলাতঙ্কের জন্য র্যাবিস ভ্যাকসিন দিতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসছে আমাদের অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিক। অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিক আমরা জানি, তারপর একটু আলোচনা করা আমাদের দরকার মনে করছি। অ্যান্টিসেপটিক কি, প্রথমে দেখেন অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক। অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক, অ্যান্টিসেপটিক এটা কি, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক, বায়োটিক এবং অ্যান্টিসেপটিক। খেয়াল করেন, অ্যান্টিসেপটিক হলো যেসব বস্তু জীবাণুর বিস্তার ও বৃদ্ধি, খেয়াল করবেন, যে সকল বস্তু বা পদার্থ জীবাণুর বিস্তার ও বৃদ্ধি সীমিত করে অসংক্রামক অবস্থায় রাখে তাকে অ্যান্টিসেপটিক বলে। জীবাণুর বিস্তার ও বৃদ্ধি অসংক্রামক অবস্থায় রাখে, জীবাণুর বিস্তার ও বৃদ্ধি অসংক্রামক, যে সকল বস্তু জীবাণুর বিস্তার ও বৃদ্ধি অসংক্রামক অবস্থায় রাখে, অবস্থায় রাখে তাকে বলা হয় অ্যান্টিসেপটিক। যেমন বিটা আয়োডিন, যেমন কি বিটা আয়োডিন কোথাও কেটে গেলে বা পুড়ে গেলে ইনফেকশন প্রতিরোধ করার জন্য প্রাথমিক চিকিৎসা হিসেবে অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয়ে থাকে। উল্লেখযোগ্য অ্যান্টিসেপটিক হলো ডেটল, স্যাভলন,
ডেটল, প্যাভলন, এগুলো কি অ্যান্টিসেপ্টিক। তাহলে অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যা অণুজীব থেকে রাসায়নিক পদার্থ যা অণুজীব থেকে বা রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে সৃষ্টি, যা পোষকের মানে আশ্রয়দাতার দেহের ক্ষতি না করে জীবাণু ধ্বংস করে বা বংশবৃদ্ধি ব্যাহত করে। যেমন পেনিসিলিন, সেফালোস্পিরিন এগুলি কি, বা এমপিসিলিন এগুলি কি অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক হলো জীবাণু প্রতিষেধক আর অ্যান্টিসেপ্টিক হলো জীবাণু প্রতিরোধক। এখানে দেখেন মার্স ফ্লোরের 145 নম্বর পৃষ্ঠায় এই বইটি আপনাদের কাছে রয়েছে। 145 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে দেওয়া আছে পার্থক্যটি। অ্যান্টিসেপ্টিক হলো জীবাণু প্রতিরোধক আর অ্যান্টিবায়োটিক হলো জীবাণু প্রতিষেধক। পানির সাথে মিশিয়ে বা স্প্রে করে অ্যান্টিসেপ্টিক দিতে হয়, আর এটি ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। কোনটি? অ্যান্টিবায়োটিক। আমরা যেমন পেনিসিলিন খাই, অ্যান্টিবায়োটিক খাই। তারপরে প্রাণীর বাইরে আবরণ ছাড়া প্রাণীর ব্যবহার্য সামগ্রীতে ব্যবহার করা যায় অ্যান্টিসেপ্টিক। আর এটি কি অভ্যন্তরে, অ্যান্টিবায়োটিক অভ্যন্তরে, কারণ আমরা খেয়ে ফেলি, ভিতরে ব্যবহার করা হয়। সংক্রমণ না হওয়া সত্ত্বেও এই অ্যান্টিসেপ্টিক যেমন ডেটল, সেভলন, অনেকে দেখবেন যে বাসায় স্যাভলন বা ডেটল দিয়ে কি খাতা বালিশ কাপড় চোপড় ধোয় বা হাত ধুয়ে থাকে এগুলি। আর সংক্রমণ শুরু হওয়ার পর জীবাণু ধ্বংস করার জন্য এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ইসিজি। ইইজি জানেন, ইলেকট্রোনোসেফালোগ্রাফি, যা মস্তিষ্কের কি একটি রোগ। মানুষ ও অন্যান্য প্রাণীর মস্তিষ্ক কর্তৃক উৎপন্ন সূক্ষ্ম বিদ্যুৎ প্রবাহ রেকর্ড করার জন্য জৈব চিকিৎসাগত পদ্ধতি হলো বা প্রযুক্তি হলো ইইজি, ইলেকট্রো এনসেফালোগ্রাফি। তারপরে ইসিজি আপনারা জানেন, এটা পুরানো ব্যাপার, অনেকবার আছে। ইলেকট্রোকার্ডিওগ্রাফি, তারপরে সিটি স্ক্যান সম্পর্কে করে নিবেন। এখন প্রশ্ন হলো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি ও ইমিউনিটি। আমি বলছিলাম রক্তের গ্রুপের সময় অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতি অনুপস্থিতি ভিত্তি করে রক্তকে 4 ভাগে ভাগ করা হয়েছে। রক্তকে কি 4 ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানবো কি অ্যান্টিবডি জানবো, অ্যান্টিজেন জানবো। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি রক্ত উৎপন্ন প্রতিরোধক পদার্থ বিশেষ। এটা একটা কি প্রতিরোধক, অ্যান্টিবডি কি প্রতিরোধক। দেহে যখন কোনো রোগ জীবাণু, ভাইরাস বা ব্যাকটেরিয়া বা প্রভৃতি প্রবেশ করে, তখন কি তাদের প্রতিহত করার জন্য লিম্ফোসাইট মানে কি শ্বেতকণিকা থেকে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ উৎপন্ন হয়, একে অ্যান্টিবডি বলে। আমরা যখন রক্তের কণিকার কাজ করেছি, লোহিত কণিকা, শ্বেতকণিকা ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় বা ক্ষণপর সৃষ্টি করে কি রোগ জীবাণু ধ্বংস করে। ওই শ্বেতকণিকাতে কি হয়, এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থের কি নিঃসরণ হয়। কোন সময় নিঃসরণ হয়? যখন কোনো রোগ জীবাণু, ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্বারা শরীর আক্রান্ত হয়, তাকে প্রতিহত করার জন্য এই শ্বেতকণিকা এক ধরনের প্রোটিন নিঃসরণ করে বা উৎপন্ন করে, যাকে বলা হয় কি অ্যান্টিবডি। আর যে সকল প্রোটিন কণাকে ধ্বংস করার জন্য অ্যান্টিজেন, আবার অ্যান্টিজেন এক ধরনের প্রোটিন। অ্যান্টিজেন অ্যান্টিজেন এটিও কি এক ধরনের প্রোটিন। কিন্তু এই যে অ্যান্টিজেন হলো ক্ষতিকারক প্রোটিন, যে সমস্ত প্রোটিনের কে প্রতিহত করার জন্য বা যে সকল প্রোটিন দেহে প্রবেশের ফলে অ্যান্টিবডি সৃষ্টি হয়, তাকে বলা হয় অ্যান্টিজেন। যে সকল প্রোটিনকে কি করার জন্য, যে সকল প্রোটিন কণাকে ধ্বংস করার জন্য, যে সকল প্রোটিন কণাকে যে সকল প্রোটিন কণাকে ধ্বংস করার জন্য অ্যান্টিবডি তৈরি হয়, তাকে অ্যান্টিজেন বলে। আমরা এইভাবে এটাকে এইভাবে বাড়াতে পারি, যে সকল প্রোটিন কণাকে ধ্বংস করে
অ্যান্টিবডি যে সকল প্রোটিন কণাকে ধ্বংস করে বা যে সকল প্রোটিন দেহে প্রবেশের ফলে অ্যান্টিবডি তৈরি হয় তাকে বলা হয় অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হলো এক ধরনের প্রতিরোধক। প্রতিরোধক এক ধরনের কি প্রতিরোধক? রোগ প্রতিরোধক। প্রতিরোধক দেহে যখন কোনো রোগ জীবাণু, ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন তাদেরকে প্রতিহত করার জন্য শ্বেতকণিকা এক ধরনের কি প্রোটিন উৎপন্ন করে, যা কি করে ওই রোগ জীবাণু, ভাইরাস ধ্বংস করে, তাকে বলা হয় অ্যান্টিবডি। তাহলে ইমিউনিটি কি? ইমিউনিটি 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 কি? ইমিউনিটি হলো অ্যান্টিবডি সৃষ্টি করে। এই যে অ্যান্টিবডি কেন সৃষ্টি করে? অ্যান্টিবডি কেন সৃষ্টি করে? অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য। এই অ্যান্টিবডি সৃষ্টি করে পরমিষ্ট রোগ জীবাণু বা অ্যান্টিজেনকে প্রতিহত করার ক্ষমতাকে বলা হয় ইমিউনিটি। অ্যান্টিবডিকে প্রতিহত করার ক্ষমতাকে বলা হয় ইমিউনিটি বা অনাক্রম্যতা। অনাক্রম্যতা 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 বা ইমিউনিটি। ভ্যাকসিন কি, গুটি বসন্ত টিকা কিভাবে, এটা আপনারা জানেন। তারপরে রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা? ইয়েস অর নো? এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা? যারা রয়েছেন ব্যাচ 1 এবং ব্যাচ 2 এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা? তারপর হচ্ছে টিকা কি, ডিসইনফেক্ট্যান্ট। দেখেন, ডিসইনফেক্ট্যান্ট এবং ইনসেক্টিসাইডের মধ্যে পার্থক্য। ডিসইনফেক্ট্যান্ট দ্বারা কোনো বস্তুকে প্রায় সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত করা হয়। এর দ্বারা জীবাণু ধ্বংসের হার শতকরা 99.99 ভাগ, প্রায় 100 ভাগই। ঠিক আছে? যেমন আয়োডিন, তুতে, ওজোন, ক্লোরিন, এগুলো কি ডিসইনফেক্ট্যান্ট। ডিসইনফেক্ট্যান্ট। পেনিসিলিন কি কে আবিষ্কার করেন আপনারা জানেন? ইপিআই। ইপিআই কি? ইপিআই হলো এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এই যে ইমিউনাইজেশন, যে টিকা দেওয়া হয়, টিকা, পোলিও বা ভ্যাকসিন, এগুলি এখানে শিশুদের যে ইপিআই প্রোগ্রামের মাধ্যমে শিশুদের যে 6টি রোগের টিকা দেওয়া হয় তা হলো, এই যে দেখেন, ডিপথেরিয়া রোগের, হুপিন কাশি, ধনুষ্টঙ্কার, পোলিও, হাম, যক্ষা, এই 6টি রোগের টিকা দেওয়া হয়। কোন কোন সময় দেওয়া হয় তা উল্লেখ করা আছে 146 নম্বর পৃষ্ঠে। যে ডিপথেরিয়ার জন্য ডিপিটি টিকা, যা জন্মের 1.5 মাস থেকে 1 বছরের মধ্যে দিতে হয়। তারপর হুপিন কাশি, ধনুষ্টঙ্কার জন্য ডিপিটি টিকা 1 মাস অন্তর অন্তর মোট 3 ডোজ দিতে হয়। পোলিওর জন্য ওরাল পোলিও ভ্যাকসিন বা ওপিভি জন্মের পর 1.5 মাস থেকে 1 বছরের মধ্যে 1 মাস অন্তর অন্তর 3 বার খাওয়াতে হয়। পোলিও কি খাওয়াতে হয়? হাম, এমএমআর 9 মাস পূর্ণ হলে 1 ডোজ। যক্ষা, বিসিজি জন্মের পর 1 বছরের মধ্যে যে কোনো সময়। এক্স রে। এক্স রে কি? এটা আমরা প্রথম লেকচারে জেনেছি। এমআরআই এটা আমরা জানি, জেনে নেবেন। এন্ডোস্কোপি এটা জানেন। অ্যান্টিবায়োটিক আমরা আলোচনা করেছি, এই বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। প্লাস্টিক সার্জারি এগুলো কি? শল্য চিকিৎসা। এই চিকিৎসার ফলে জন্মগত বা কোনো দুর্ঘটনায় বিকৃত অঙ্গ প্রত্যঙ্গের বাইরের চেরা শোধরাতে পারা যায়। তারপরে আকুপাঞ্চার, যেখানে আকুচ এবং পাঞ্চার এই দুটি শব্দ। আকুচ অর্থ কি? সুই, এবং পাঞ্চার অর্থ ফোটানো, সুই ফোটানো থেকে। এটা আবিষ্কারকারক আধুনিক আকুপাঞ্চার পদ্ধতি আবিষ্কার করছে চীনা। তারপর আলট্রাসোনোগ্রাফি মানব দেহের কিডনির কাজ। কিডনির কাজ কি? রক্ত হতে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ অপসারণ করা, দেহের পানির স্থিতি অবস্থা বজায় রাখে এবং রক্তরসের কি পরিমাণ বজায় রাখে। ক্ষারের, এখানে অক্ষারের লাগছে, ক্ষারের না, অক্ষারের না, ক্ষারের, ক্ষারের সমতা কি রক্ষা করে। বিভিন্ন প্রকার প্রতিবিষ ঔষধ দেহ থেকে বের করে দেয়। রক্তের চাপ ও আয়তন ঠিক রাখে। তাছাড়া রেনিন নিঃসৃত করে সংকটজনক অবস্থা রক্তের চাপ ঠিক রাখে, রক্তের আয়তন ঠিক রাখে, দেহের সুগার, ক্যালসিয়াম প্রভৃতি বস্তুর কনসেন্ট্রেশন অর্থাৎ ঘনত্ব ঠিক রাখে। ভিটামিন বি তৈরিতে এই কিডনি কাজ করে থাকে। অতি পরিচিত 5টি পানিবিহীত রোগ হলো কি? দেখেন, কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, আমাশয়, জন্ডিস। টেস্ট টিউব বেবি কি? টেস্ট টিউব বেবি সম্পর্কে আপনারা জানেন, এটি আপনাদের পিলিতে খুব সুন্দরভাবে পড়ানো হয়েছে। তারপর আপনাদের উদ্দেশ্যে একটু বলি টেস্ট টিউব বেবি সম্পর্কে। যে নারী গর্ভের বাইরে পুরুষের শুক্রাণুর সাথে নারী ডিম্বাণুর মিলন ঘটিয়ে
উৎপন্ন ভ্রূণকে উপযুক্ত যত্ন ও সুরক্ষার পর নারী গর্ভে প্রতিস্থাপনের মাধ্যমে যে শিশুর জন্মানো হয় তাকে বলা হয় কি টেস্ট টিউব বেবি। সম্পূর্ণ নারী গর্ভের বাইরে, সম্পূর্ণ নয়, শুক্রাণু ডিম্বাণু নারী গর্ভের বাইরে প্রতিস্থাপন করা হয়। নারী গর্ভের বাইরে পুরুষের শুক্রাণু আর স্ত্রীর ডিম্বাণু মিলন ঘটায়, ফলে কি একটা ভ্রূণ উৎপন্ন হয়। ওই ভ্রূণকে উপযুক্ত যত্ন সুরক্ষার পর আবার কি নারীর এই গর্ভাশয়ে স্থানান্তর করা হয়, যার ফলে যে শিশু জন্ম হয় তাকে বলা হয় টেস্ট টিউব বেবি। বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি হলো লুইস ব্রাউন, যে 25 জুলাই 1978 সালে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরের কারশো নামক হাসপাতালে জন্মগ্রহণ করে। আর বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবি হলো হীরামণি মুক্তা, 2001 সালের 30 মে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ফিরোজা বেগমের গর্ভে জন্ম লাভ করে। এর সাথে সাথে আপনারা কোলোনিন কি পড়ে নিবেন, কিডনির কাজ, স্বাস্থ্য, অনেকগুলো বিষয় আছে যেগুলো ফার্স্ট এড বক্স, ফরেন্সিক মেডিসিন, যেখানে কি দেখা যায় যে লাশের ময়না তদন্তের জন্য বেআইনি ফৌজদারি মামলায় সমাধানের জন্য এই ফরেন্সিক মেডিসিন করা হয়ে থাকে। সাথে সাথে শ্বাসে রোগ, সংক্রামক রোগ কি, এগুলো আপনারা দেখে নেবেন। প্যারালাইসিস কি, পার্কিনসন, লেথারিজম, যে ডালের খেসারি ডালের অভাব হয়। একটি বিষয় না বললেন যে প্রথমে আমরা অনেক বিষয় জানলাম, পরীক্ষা আসতে পারে নাও পারে, তারপর আমাদের জানা দরকার। যেমন রোগ কি, সম্পূর্ণ শরীরের বা শরীরের কোনো অংশ বা অঙ্গে সাময়িক বা দীর্ঘস্থায়ী অকার্যক্ষম অবস্থায় রোগ, অর্থাৎ শরীরের অস্বাভাবিক অবস্থায় সাধারণত রোগ। রোগের কারণ হলো জীবাণু গঠিত, পুষ্টির স্বল্পতা, বাহ্যিক শক্তি, রাসায়নিক উপাদান, প্রয়োজনীয় বস্তুর আধিক্য বা অভাব, সামাজিক কারণেও রোগ হয়। সংক্রামক রোগ, যে সকল রোগের জীবাণু পানি, বায়ু, পোকামাকড়, ধুলাবালি, অন্য কোনো মাধ্যমের সাহায্যে শরীরে প্রবেশ করে তাকে বলা হয় সংক্রামক রোগ। যেমন কলেরা, বসন্ত, প্লেগ, ডায়রিয়া, আমাশয়, যে পানিবাহিত রোগ, এগুলো কি সংক্রামক রোগ। সোয়াসে রোগ, রোগীর সংস্পর্শে বিস্তার লাভ করে যে রোগ, যেমন যক্ষা, জলবসন্ত, চর্মরোগ, টিটেনাস, এগুলি কি সোয়াসে রোগ। এই বিষয়গুলো সহ আপনি আরো যে বিষয়গুলি জানবেন, স্ট্রোক কি 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 কারণে স্ট্রোক হয় এগুলো আলোচনা করেছি, আপনি এগুলো জেনে নেবেন। জলাতঙ্ক সম্পর্কে জানবেন। ডায়াবেটিস মেলিটাস কি এটি জানবেন। খাবার স্যালাইন কি, খাবার স্যালাইন তৈরির নিয়মাবলী লিখুন, পরীক্ষা আসতে পারে। মানব দেহে খনিজ পদার্থের ভূমিকা, এই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিনের ভূমিকা জানবেন। সাপে কাটা রোগীকে কি চিকিৎসা দিতে হয়। পিটুইটারি গ্রন্থি কি, এর কাজ কি। হ্যালুসিনেশন বা ইন্দ্রিয়গতিক বিভ্রম বলতে কি বোঝায়। চোখের কয়েকটি রোগ ও প্রতিরোধ, যেমন কি চোখের প্রেসবায়োপিয়া, বায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, ট্রাকোমা, গ্লুকোমা, চক্ষু প্রদাহ বা রাতকানা, চোখের ছানি, এগুলো কি চোখের রোগ। চোখের রোগ ও ত্রুটির মধ্যে একটু পার্থক্য আছে, ত্রুটিগুলো রোগ, আবার আরো কিছু রোগ নতুন সংযোজন রয়েছে। ফুসফুসের ক্যান্সার কি, এ রোগের লক্ষণ ও প্রতিকার কি, এটা আপনারা জেনে নিবেন, আপনাদের হোমওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত ছিল আপনাদের আলোচনা। বিগত বছরের প্রশ্ন, মার্চ ফরওয়ার্ডের এই লেকচার শিট এবং আমার আলোচনা আপনারা পড়বেন। আপনাদের সকলের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করি। সেই সাথে সাথে যদি আপনাদের 8 নম্বর লেকচার না হয়ে থাকে তাহলে বায়োটেকনোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন, এখানে মার্চ ফরওয়ার্ডের যে লেকচার শিটে যা দেওয়া আছে এবং বিগত বছরের প্রশ্নই আপনাদের জন্য যথেষ্ট। আপনাদের সবাই সফলতা ও সুস্বাস্থ্য কামনা করছি এবং ঠান্ডা মস্তিষ্কে বাকি যেই কয়দিন রয়েছে পড়াশোনা করেন। মার্চফট আপনাদের পাশে সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে। যে কোনো বিষয়ে যে কোনো সময় মার্চফট কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করবেন বা আমাদেরকে ফোন দিয়ে জানাবেন, আমরা সেই বিষয়টি আপনাদের জানিয়ে দিব। শুধু বিজ্ঞানের যে কোনো বিষয়ে যে কোনো টিচারের কাছে আপনারা জানতে পারবেন। আপনাদের সবাই আবার সফলতা কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।